সবাইকে স্বাগত জানাচ্ছি এমন একটি অনুষ্ঠানে যেখানে আমরা কথা বলবো যারা মুক্তিযুদ্ধের ভিতর থেকে গেছেন, যাদের পরিবারের মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে এখনো তাড়িত, তার চেয়ে বড় কথা জীবনের যে সমস্ত স্মৃতি। এ বিষয়ে কথা বলতে হয়তো হতো না মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫৪ বছর পরে আবার মুক্তিযুদ্ধ নিয়ে কতগুলো বিতর্ক শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধকে তাচ্ছিল্যকরণের যে বিষয়টি, সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হচ্ছে যারা এই যাপিত জীবনের ভিতর থেকে গেছেন এবং যুদ্ধের যে ইন্টারজেনারেশনাল ট্রমা, সেই ট্রমার মধ্য থেকে তারা এখনো যাচ্ছেন এবং এখনো নিজেদেরকে সেই জায়গা থেকে সরিয়ে নিতে পারেননি। এই মানুষদের অভিজ্ঞতার কথা আমাদের কান পেতে শোনার সময় এখনো শেষ হয়নি, আমাদের শুনতে হবে। এবং সেই উদ্দেশ্য থেকেই আসলে অনেকদিন আগে থেকে ভাবছিলাম যে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা এই অভিজ্ঞতার ভিতর থেকে গেছেন, এগুলোর একটা দালিলিক প্রমাণ থাকা দরকার। এবং সেই জায়গা থেকে কথা বলতে গিয়ে ভাবলাম এমন একজন মানুষকে দিয়ে আমাদের শুরু করা দরকার, যিনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ দিয়ে এসে তারপরে কি দেখেছেন এবং তার জীবনের উপর থেকে কি নেমে এসেছিল এবং তার জীবনের মানে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমরা হিসাব করি তাহলে দেখবো একই পরিবার থেকে ১৩ জন মানুষকে উনি হারিয়েছেন, আপন জনকে উনি হারিয়েছেন। তিনি শ্রাবণী এন্দ্র চৌধুরী। তিনি আছেন আমাদের সাথে তার অভিজ্ঞতাকে বর্ণনা করবার জন্য। দিদি, অনেক ধন্যবাদ আপনি আপনার অভিজ্ঞতাকে আমাদের সাথে বলবেন বলে, এবং পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কাছে আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনি আজকে যে তুলে ধরতে আগ্রহী হয়েছেন এবং সম্মতি দিয়েছেন, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনি যদি প্রথমে আপনার সম্পর্কে একটু বলতেন। ধন্যবাদ কাবেরী। ৫৪ বছর পরেও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা নিয়ে এবং সেই দিনের স্মৃতিগুলো বলতে আমি আজও আতঙ্কগ্রস্ত, আজও আবার হাত পা ঠান্ডা হয়ে গেছে এখানে বসে কথাগুলো বলবো ভেবে। আমার নাম শ্রাবণী এন্দ্র চৌধুরী। তখন আমি ছিলাম শ্রাবণী এন্দ্র। ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, সাইকোলজি ডিপার্টমেন্টে থাকতাম, রোকেয়া হলে। আর বর্তমানে আমি কানাডায় আছি। তো এখন তো আর কিছু করছি না, ৭৩ বছর বয়স হয়ে গেল। তো এখন মনে করি আর কি গত ৪০ বছরই আমি এই এত আতঙ্কগ্রস্ত ছিলাম যে আমি কোনোদিন কারো কাছে আমার কথাগুলো বলিনি। তারপরে যখন এই ৪০ বছরের পরে আমি যখন কাউন্সিলিং করেছি, তখন আমার কাউন্সিলর আমাকে একটা কথাই বলেছেন যে আমি যেন সবাইকে কথাগুলো বলে যাই। আজকে আমি বুঝতে পারছি যে যে পর্যন্ত সব কথাগুলোকে, ওই সময়ের ঘটনাগুলোকে মানে উল্টে যাচ্ছে, মিথ্যা কথা, মিথ্যে প্রচার হচ্ছে, তখন আমার মনে হয়েছে যে না, আমাদেরকে তো বলে যেতেই হবে। আমরা যখন থাকবো না, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা যখন এই ঘটনাগুলি জানতে চাইবে, অন্তত আমাদের মুখ থেকে সত্যি ঘটনাগুলি শুনতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে এবং দিদি, আমিও মনে করি এটা হচ্ছে আমাদের সেই সোশ্যাল ডেটা। আমি সমাজবিজ্ঞান নিয়ে কাজ করি, আমি গবেষণা করি। এটা হচ্ছে সামাজিক উপাত্ত এবং এটা একটা ধারা যে আমরা তথ্যগুলো আসলে এইভাবে সংগ্রহ করি। এটা হচ্ছে ওরাল হিস্ট্রি অ্যানালাইসিস হতে পারে কিংবা আর্কাইভিং হতে পারে। নানাভাবেই আমরা এই কথাগুলোকে বলতে পারি। আমাদের দলিলবদ্ধ করাটা খুব জরুরি। দিদি, আপনি যদি আমাদেরকে, আপনার একটা লেখায় আমি পড়েছি যে আপনি ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনে এলেন। সেই প্রসঙ্গটা যদি একটু বলেন এবং সেইখানে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আপনার কেমন লেগেছিল সেই দিন, সেটাও যদি একটু বলেন। হ্যাঁ, সেদিন তার আগে থেকে একটু বলি। তার আগে থেকে তো অসহযোগ আন্দোলন চলছিল, আমাদের ক্লাসটা হচ্ছিল না, আমরা হলেই ছিলাম। সকাল সব তো রাস্তা টাস্তা বন্ধ। তার মধ্যে যখন ৭ই মার্চে বক্তৃতা হবে, আমরা তো সবাই রোকেয়া হল থেকে যারা ছিলাম আর কি, প্রত্যেকে আমরা একদম দল বেঁধে গিয়েছি। দুপুর থেকে গিয়ে বসা ওখানে, বঙ্গবন্ধুর ভাষণ শুনবো। লোকারণ্য, আমি বলতে পারবো না যে কত লক্ষ মানুষ ওখানে সেদিন জড়ো হয়েছিল। এবং তারপরে উনি যখন বললেন যে মানে যার যা আছে তাই নিয়ে যুদ্ধ করো, মানে যুদ্ধের ডাক দিলেন। আমি তো মনে করি সেটাই ওনার যুদ্ধের ডাকে ছিল। কিন্তু আমাদের বয়স কম ছিল, আমরা তো এত কিছু বুঝে উঠতে পারিনি। কিন্তু আমরা বুঝেছি যে দেশে এখন একটা
ক্রান্তিকাল, এখন একটা মানে যুদ্ধের ডাক, যুদ্ধের সময়, এবং দেশ স্বাধীন হবে। তারপরে যখন রোকেয়া হলে ফিরলাম, সেই বক্তৃতা তোমাকে আমি বলতে পারবো না, কাবেরী গায়ে আজও কাটা দেয়। সেই যে ওনার গম্ভীর গলার এভাবে উনি যেভাবে বলেছিলেন, সেটা আজও ভোলা যায় না আর কি। যারাই শুনেছে আমার মনে তারাই এটা ভুলতে পারবে না। তার মানে দিদি ওই দিনে আপনারা মনে করতে পেরেছেন যে ওটা উনি একটা স্বাধীনতার ডাক দিয়ে দিয়েছেন? হ্যাঁ, ডাক দিয়ে দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং আমার মতো ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আপনাদেরকে তখন আপনারা মনে করছেন বঙ্গবন্ধুই হচ্ছেন আপনাদের মানে সেই সময় জাতির সেই নেতা যিনি এই ডাকটা দিতে পারেন? ডাকটা দিতে পারেন, এবং ওনার ডাকে প্রত্যেকটা পার্টি, কেউ কিন্তু আলাদাভাবে, তখন সবাই একজোট হয়ে গেছে। কেউ কিন্তু, আমরা কিন্তু ছাত্র ইউনিয়ন করতাম রোকেয়া হলে, কোনো ছাত্র ইউনিয়ন ছিল না, ছাত্রলীগ ছিল না, সবাই একজোট যে না, আমাদেরকে দেশ স্বাধীন করতে হবে, আমাদের এদের হাত থেকে মুক্তি চাই। তো এই যে উনি সেই ডাকটা দিতে পেরেছিলেন, এবং উনার ডাকে সবাই সংঘবদ্ধ হয়েছিল। যে কেউ, তারপর কি হলো দিদি? এসে দেখলেন যে দেশের পরিস্থিতিটা তখন কি হলো? মানে আপনার তারপরে তো মুক্তিযুদ্ধের প্রসঙ্গগুলো হলো। আপনি কি 25শে মার্চের রাতে কোথায় ছিলেন? পটুয়াখালী ছিলাম। আমরা যখন হলে ফিরে আসলাম, তখন শুনলাম যে পরের দিনে লাস্ট লঞ্চ ছেড়ে যাবে বরিশাল পটুয়াখালী, আর কোনো যানবাহন থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। তখন আমরা তড়িঘড়ি করে, যারা আমরা ওই এরিয়ার ছেলেমেয়েরা পড়ছিলাম, সবাই একজন একজনের সাথে যোগাযোগ করে আমরা তো চলে গেলাম, যার যার বাড়িতে চলে গেলাম। বরিশাল যারা ছিল বরিশালে নেমে গেল, আমরা পটুয়াখালী গেলাম। গিয়ে তো আমরা ওখানে, এবং পটুয়াখালী একটা ছোট্ট শহর, তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, রেডিও ছিল। রেডিওতে কিছু কিছু কথা আমরা 25শে মার্চে আমরা জানি যে, বুঝেছি যে ঢাকা একটা বিরাট ঘটনা ঘটে গেছে, মানে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু পুরোপুরি কি হয়েছে বুঝতে পারিনি আমরা, কেননা রেডিওতে তো এত ভালো করে আমরা শুনতে পাইনি, রেডিওর সিগন্যাল পুর থাকতো। তো তারপরে আমরা তো পটুয়াখালীতে কোনো কিছু না। মানে আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে, ঢাকা থেকে পটুয়াখালী চলে গেলেন কত তারিখে? ওটা ছিল খুব 7ই মার্চে বক্তৃতা শুনে 8 তারিখ চলে গেছি, আর তারপরে 8ই মার্চ চলে গেছি। আমার বাবা পোস্টেড ছিলেন পটুয়াখালীতে, আমি অরিজিনালে আমার বাড়ি হলো সিলেট, কিন্তু বাবা পোস্টেড ছিলেন, আমি পটুয়াখালীতে থেকে এসেছিলাম পড়তে। উনি কি চাকরি করতেন? সরকারি কর্মকর্তা ছিলেন? সরকারি কর্মকর্তা ছিলেন, উনি জেলের ছিলেন, জেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন। আচ্ছা। তারপরে আমরা তো গেছি ওখানে গিয়ে, তো সবাই তো বাড়িতে, সবাই তো ফিরে এসছে, আর অনেকেই ঢাকা ইউনিভার্সিটি ছিল। তারপরে এপ্রিলের 8-9 তারিখ কোনো একটা সময়, আমি ঠিক এক্সাক্ট ডেটটা আমার মনে নেই, এপ্রিলে আমরা সবাই এরকম আমাদের বাড়িতেই বসেছিলাম। তার মধ্যে আমার এক ক্লাসমেট ছিল পঙ্কজ বড়ুয়া, ওর বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। ও কোথা থেকে একদম ঘামতে ঘামতে দৌড়তে দৌড়তে এসে বলেছে আর্মি নেমে গেছে। আর তখন আমরা শুনতেছি বম্বিং হচ্ছে, খুব বম্বিং হচ্ছে, শেলিং হচ্ছে। আমরা তো ঘরের ভিতরে সবাই কি করব বুঝে উঠতে পারছি না। তার মধ্যে ও এসে আমাদেরকে বলেছে, তোরা শিগগির বের হো, আর্মি নেমে গেছে, এবং তোদের বাড়ির সামনে প্রায় ওরা মানে ক্রল করে করে আসতেছে। তখন আমরা তো কান্নাকাটি, কোথায় যাব কি বলতেছে। তখন আমার মা বললেন যে না, তোমরা বেরিয়ে যাও। তো ওই পিছনের বারান্দা দিয়ে আমরা সব বারান্দা দিয়ে টপকে বেরিয়েছি আর কি, সামনে দিয়ে তো বেরোবার উপায় নাই। এসে বলতেছে আর্মি আসতেছে সামনে দিয়ে। তারপরে না, আমার যাওয়ার সময় আমি আমার মার কি মনে করে সিঁদুরটা মুছে দিয়ে গেছিলাম। তারপরে আমরা তো বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে হেঁটে হেঁটে পিছন দিকে, ওখানে না সব লাইন দিয়ে গভর্নমেন্ট কোয়ার্টার ছিল, আর পিছনে একটা নদী ছিল, নদীর পাড়ে একটা শ্মশান ছিল, কিন্তু ব্যবহার হতো না শ্মশানটা। ওই শ্মশানে পৌঁছেছি, শ্মশানে পৌঁছানোর পরে দেখি কি একটা ডিঙ্গি নৌকা, কোনো বইটা টইটা নাই, এমনি পড়ে আছে, কেউ হয়তো ফেলে চলে গেছে কোন দিকে। আমরা সেই ডিঙ্গি নৌকাতে উঠেছি। আমরা কে কে? আমরার মধ্যে ছিল পঙ্কজ ছিল, আমি ছিলাম, পঙ্কজের বোন ছিল ডেইসি, ও ছিল একটা ছোট 12-13 বছর মেয়ে ছিল পিঙ্কি, আর পঙ্কজের ভাইরা ছিল, ছোট 2টা ভাই ছিল,
আর দিলীপ বিশ্বাস বলে একজন পরিচালক ছিলেন, দিলীপ বিশ্বাসের বোন, ওখানে বেলাদিরা চলচ্চিত্র পরিচালক দিলীপ বিশ্বাস। হ্যাঁ, তো দিলীপ বিশ্বাস হচ্ছে কি সেও আটকে গেছে তার বোনের ওখানে এসে, তো ও তখন আমাদের বাড়িতেই ছিল। তো মা তখন দিলীপ তাকে বলেছিলেন যে দিলীপ তুমি সঙ্গে যাও, এই মেয়েগুলো যাচ্ছে, তুমি অন্তত সঙ্গে থাকো। তো দিলীপ দাও ছিলেন আমাদের সাথে। তা আমরা তো হাতটা দিয়ে, কিন্তু কাবেরী এটা আমার, আমি জানি না, আমি মানে ভিতর থেকে আমার অনেক স্মৃতি মনে হয় আটকে আছে আমার। আপনারা কোথায় যাচ্ছিলেন এই নৌকায় করে? জানি না, আমরা নদীতে উঠেছি, যাচ্ছি কোথায় জানি না। এখন মনে করেছি নদীর ওই পারে যাব। তখন না আমার এখন মনে পড়ে যে ওরা সেলিংটা তখন নদীর উপরে করছে, একদম কি বলবো বৃষ্টির মতো শেল পড়তেছে চারিদিকে, মানুষ তো নদীতে ঝাঁপিয়ে পড়েছে অনেকেই, কারণ আগুনে বোমা বোধহয় ইউজ করেছে, প্রত্যেকটা যেখানে বোম পড়েছে বাড়ি ঘর সব আগুন জ্বলছে আর কি চারিদিকে। তো অনেক মানুষ ঝাঁপিয়ে পড়েছে, ওদেরকে নদীর মধ্যে মারছিল আর কি, শেলিং করছিল। আমার এখন মনে পড়ে যে বৃষ্টির মতো শেলিংটা হচ্ছিল, আর আমরা তার ভিতর দিয়ে প্রাণে বাঁচবো বলে ওর ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম, আর চারিদিকে কিন্তু আপনারা জানেন না যে আপনারা কোথায় যাচ্ছেন? না, শুধু মনে করেছেন আপনাদের যেতে হবে। যেতে হবে এটুকুই জানি, কেননা পটুয়াখালী তুমি যদি ভাবো চারিদিকে কিন্তু নদী আর সমুদ্র, তোমার কোথাও যাবার জায়গা নেই, কোনো অন্য কোনো স্থলভূমির সাথে যোগাযোগ করতে হলে তোমাকে নৌকা লঞ্চ এগুলো ছাড়া হবে না। তা আমরা তো নদী যখন পার হচ্ছি এসব দেখে টেকে তো কাঁদতে কাঁদতে, মানে আমরা তখন জানি না, তুমি চিন্তা করো বাবা মাকে ছেড়ে, জীবনে যেখানে বাবা মাকে ছেড়ে কোথাও এক রাত থাকেনি, সেখানে এইভাবে একটা অনির্দিষ্ট কোথায় যাচ্ছি, কি হবে আমাদের ভবিষ্যৎ কিচ্ছু জানি না। তারপরে নদীর ওই পারে যখন পৌঁছেছি তখন আমরা দাঁড়িয়ে বলতেছি কোন দিকে যাবার, তখনও বোম্বিং হচ্ছে, শেলিং হচ্ছে, আর নদী মানে রক্তাক্ত আর কি, রক্তে লাল নদী। তখন আমরা না, আর প্রত্যেকটা গভর্নমেন্ট কোয়ার্টার বুঝো তো, যে ইটের তৈরি শক্ত শক্ত বাড়িগুলো সব আগুন জ্বলছে আর কি, দাও দাও করে জ্বলছে। তারপরে আমরা তখন হাঁটা শুরু করেছি একদিক দিয়ে, যে এই দিক দিয়ে হাঁটি, জানি না মানে ডানে যাব না বামে যাব তাও জানি না। এর মধ্যে যখন এরকম হাঁটতেছি আমরা, তখন এক ভদ্রলোক নৌকা থামিয়ে আমাদেরকে বলেছেন তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো বলেছি জানি না। তখন ভদ্রলোক ভালো করে তাকে ওই ডেজিদেরকে বলেছেন তোমরা বড়ুয়া বাবুর ছেলে মেয়েরা না? তো ওরা বলেছে হ্যাঁ। তো উনি বলেছেন আমি তো ওনার মুহুরি, আমি আমার নৌকায় ওঠো তোমরা। কাবেরী আমি না ভাবছিলাম যে তখন আমার যে ফিলিংসটা ছিল যে ভদ্রলোককে চিনি না, ওরাও চেনে না, তো আমাদের নিয়ে বিক্রি করে দেবেন না কি করবেন, তো আমাদের তো কোনো অপশন ছিল না। আমরা তখন ওনার নৌকায় উঠেছি, উঠে তখন ধরো একটু ইন্টারাপ্ট করি, মা বাবা রইলেন বাড়িতেই? আপনার মা বাবা রইলেন বাড়িতে? হ্যাঁ, বাবা তখন একটু বাজারে গেছিলেন, বাবা বোধহয় ওখানে আটকে গেছে, মা একা বাড়িতে। তো পরে আমি কয় ভাই বোন? আমরা আপনার কয় ভাই বোন? বোন, আমার বড় বোনের তখন বিয়ে হয়ে গেছে, ও ইউকে তে থাকতো, আর আমি মা বাবার সাথে একমাত্র একাই ছিলাম। তো পরে আমি শুনেছি যে সরি কাবেরী, আমার না এইসব কথা বলতে গেলে না আমার একদম গলা টলা মানে আস্তে আস্তে শান্তভাবে বলেন, আমার কোনো তাড়া নেই, আপনার জন্য আমরা শোনার জন্য বসে আছি। সরি। তো তারপরে আমার মা পরে শুনেছি যে মা ভীষণ কাঁদছিলেন, ওরা এসে যখন ঢুকেছে বাড়িতে মাকে জিজ্ঞেস করেছিল তুমি কাঁদছো কেন? তো মা বলছে আমার মেয়ে হারিয়ে গেছে। বলছে কত বড় মেয়ে? তখন মা রিয়েলাইজ করছেন যে এটা তো ভুল বলে ফেলেছি। মা বলেছেন 10-11 বছরের মেয়ে। তো সরি, আমার একটু জল নিয়ে বসা উচিত ছিল। জল নিয়ে, আপনি জল নিয়ে নিন, কোনো সমস্যা নেই, আমরা কেটে আবার করাবো। ওকে, সরি কাবেরী, কাবেরী অপেক্ষা করা, সরি কাবেরী দর্শকদের। না 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 না, আপনি করেন না, শান্ত মতো। আমার মা বলছিলেন আর কি, তখন মা যখন এই কথা বলেছেন, দেখো মানে ভাগ্য আর কি, আমার মাকে কলমা পড়ায়নি, আর সব বাড়ির মানুষদেরকে লুঙ্গি খুলে দেখেছে এবং মহিলাদেরকে কলমা পড়িয়েছে। মাকে পড়াতে গেলেই তো ধরা পড়ে যেতেন মা।
ঘরের ভিতর ঢুকলেও ওরা বুঝতে পারতো। কিন্তু যাই হোক, তো তারপরে যে কথা বলছিলাম, উনি সারাদিনই আমাদেরকে নৌকায় এদিক ওদিক ঘোরালেন। তারপরে সন্ধ্যার দিকে একটা জঙ্গলের ভিতরে নৌকাটা ঢুকালেন আর কি, ঢুকে বললেন যে বিকেলের দিকে বললেন তোমরা এখানে থাকবো, আমি আমি সন্ধ্যার পরে এসে নেব তোমাদেরকে, আমি গ্রামের মানুষদেরকে জানতে দিতে চাই না যে তোমরা আমার বাড়িতে আছো। তা আমরা তো বসে আছি, আর সারাদিন তো মানে কোনো জল না, খাওয়া না, কিচ্ছু না। সেই মনের অবস্থাও ছিল না, কারণ আমরা তো ভেবেছি বাবা মাকে আর দেখতেই পাবো না, মেরেই ফেলবে সবাইকে। তারপরে উনি সন্ধ্যার দিকে এলেন, এসে অন্ধকারের ভিতরে আমাদেরকে আবার নৌকা করে ওনার ঘাটে পথে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে না ওদের বোধহয় বরিশাল পটুয়াখালীতে এরকম আছে কি, বাড়ির ঘরের ভিতরে ঘর আছে, তো ওই ঘরের ভিতরে একটা ঘরের ভিতরে আমাদেরকে নিয়ে গিয়ে মানে আমরা একদম ভেজা, তখন জামা কাপড় নেই, কিছু নেই, এই জামা কাপড় কাদা টাদা সবই গায়ে শুকালো। তারপরে ওনার বউরা আমাদেরকে শাড়ি টাড়ি দিল পরতে, আর ওনারা আমাকে ডেজিকে রাখলেন, আর ছেলেদেরকে 2-3 দিনের মধ্যে বললেন আর কি তোমরা ফিরে চলে যাও, কারণ আমি তো ছেলেদের রাখতে পারবো না বাড়িতে। আর আমাদেরকে ওই অন্ধকার ওই ঘরের ভিতরে আমি আর ডেজে থাকলাম আর কি। ভোর 4টা নাগাদ ওই বাড়ির বউরে এসে নিয়ে যেত একটা পুকুরে একদম জোকে, মানে ভর্তি পুকুর আর কি, ওর ভিতরে কোনো মতে আমরা হাত মুখটা ধুতাম আর কি, ধুয়ে আবার ওই ভোর 4টা 4:30টার ভিতরে এসে আবার ওই ঘরে ঢুকে যেতাম। তারপর ওরা কোনো সময় আমাদেরকে খাওয়াটা দিয়ে যেত। তখনও কিন্তু আমরা জানি না আমার বাবা মা বেঁচে আছেন কিনা। মানে তখন আমরা কতদিন ছিলেন ওখানে? প্রায় অন্তত 3 সপ্তাহের মতো তো ছিলাম। প্রথম সপ্তাহ আমরা জানি না, তারপরে ওই পঙ্কজই আবার একবার আসলো আমাদের সাথে দেখা করতে। তখন পঙ্কজ বললো আর কি যে বাবা মা বেঁচে আছেন, এবং যে 4 জন হিন্দু অফিসার ছিলেন প্রত্যেককে ওরা মানে মুসলিম কনভার্ট করেছে ফোর্স করে, যে নাহলে মেরে ফেলে দেবে। তো আমি তারপরে মারার থেকে আমার মনে হয় আমার বাবা মা আমার কথাটাই বেশি চিন্তা করেছেন, যে তাদের মেরে ফেলে দিল, মেয়েটাকে যদি ধরে নিয়ে চলে যায়। তো এরপরে হলো কি, একটা সময় ওনারা আমাদেরকে বললেন যে যখন শুরু হলো গ্রামে রেড করা, গ্রাম থেকে মেয়েদেরকে ধরে ধরে আনা, তখন ওনারা বললেন যে না আমরা তো আর তোমাদেরকে রাখতে পারবো না, তোমাদের ফিরে যেতে হবে বাড়িতে। তখন আমাদেরকে করলেন কি ওনারা, তার মানে ওই গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে আর কি, হ্যাঁ যুদ্ধটা তখন গ্রাম পর্যন্ত চলে গেছে। গ্রাম থেকে মেয়েদেরকে ধরে ধরে আনতেছে এবং গ্রাম রেড করতেছে আর কি, গ্রামে যাচ্ছে। এবং দিদি এখানে একটু জিজ্ঞেস করি, ওই আপনারা কি শুনেছেন ওই সময় ওই গ্রামের ওইদিকে কি কোনো ক্যাম্প বা কিছু হয়েছে যেখানে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয় বা কিছু এরকম কিছু? না, ওখান থেকে না মেয়েদেরকে আনতো কি ওই পটুয়াখালী শহরই আনতো, ওই সার্কিট হাউসেই রাখতো, সার্কিট হাউসে এনে রাখতো, আর অত্যাচার করতো মেয়েদের উপরে, অকথ্য অত্যাচার। তারপরে অনেক মেয়ে হয়তো মারা যেত, যাদেরকে ওখানেই হয়তো পুঁতে ফেলেছে। আর বেশিরভাগ আমি যেটা শুনেছি মেয়েদেরকে ওই নদীতে নিয়ে ফেলে দিত, বুঝছো, অত্যাচার করার পরে। অত্যাচার মানে মরে গেলে বা ইয়ে করলে এদেরকে অত্যাচারিত হতে হতে হয়তো মেয়েটা মরে গেল, তখন একে নিয়ে ফেলে দিত। আমি কিন্তু রাতের পর রাত আমি যখন ফিরে আসছি। আপনার যে গ্রামটাতে ছিলেন ওই গ্রামটার নাম কি ছিল? নামটা আমার মনে নেই, জানো ওই গ্রামটার নামটা মনে নেই। কিন্তু আপনি জানতে পারলেন ওই গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ততদিনে? হ্যাঁ, গ্রামে মানে বেশ অনেক গ্রামেই তখন গ্রাম রেড করছে আর কি, শহরের মেয়েদেরকে যা ধরেছে, এখন এরা গ্রাম থেকে মেয়েদেরকে ধরে ধরে এনেছে, এবং পটুয়াখালীর বেশিরভাগই গ্রামের মেয়েরা অত্যাচারিত হয়েছে। তারপরে আমাদেরকে যেমন কালি টালি মাখিয়ে, হাতে পায়ে ছাই কালি মাখিয়ে বোরকা পরিয়ে, সেই সব বোরকা মনে আছে দুটো চোখ যে ওরকম বোরকা পরিয়ে নৌকায় উঠিয়ে দিল আমাদের ডেইজি আর আমাকে। এটা কতদিন পরে? এটা হচ্ছে 3 3 সপ্তাহ পরে, 3 সপ্তাহ পরে। তারপরে এই নৌকায় এসে একটা শহরের কাছাকাছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা জঙ্গলের কাছাকাছি ছেড়ে আমাদেরকে নামিয়ে দিল।
তো জঙ্গলের ভিতর দিয়ে আমি আর ডেইজি আস্তে আস্তে হাঁটতেছি, তো দেখিও না চোখে, ওটা তুলে তুলে দেখি, তো কিছুক্ষণ চোখ বন্ধ করে হাঁটি, এসব করতে করতে এসে যখন পৌঁছালাম, আমাদের বাড়িটা ছিল একদম সার্কিট হাউস, তারপরে একটা মাঠ, তারপর আমাদের বাড়িটা। আর ডেইজিদের বাড়ি ছিল আমাদের বাড়ির পিছনের দিকে। কাজে ডেইজি তো টুক করে পিছন দিকে চলে গেল, পিছন দিকে পার হয়ে চলে গেল, আমাকে তো যেতে হবে এদের সামনে দিয়ে। আমি জঙ্গলে দাঁড়িয়ে তখন কাঁপতেছি যে আমি কি করে সামনে দিয়ে যাবো, আমাকে তো ধরে ফেলবে। কারণ ওরা তখন আমরা জেনে গেছে আর কি যে ওরা ওই বাড়ির উপর থেকে বাইনোকুলার দিয়ে, ফ্লাড লাইট দিয়ে, তারপরে ওই যে কি বলে ওদের সেই গান টান নিয়ে ওখানে সেট করে ওরা সব এই সব বাড়ির দিকে তাকিয়ে বসা। তখন আমি মানে আমি আজও বলতে পারবো না কি করে ওই জায়গাটুকু পার হয়ে আমাদের বাড়িতে এসছিলাম। যেমন ধরো গ্রাম, তারপরে একটা পায়ে চলার পথ, তারপরে ওই মাঠের একটা কোণা ধরে এসে আমি বাড়ির ভিতরে বাড়ির মানে ওই ফ্ল্যাট গুলোতে এসছিলাম। আমি আজও বলতে পারবো না যে আমি কিভাবে এসছিলাম। আমি তো প্রতি মুহূর্তে মনে করেছি যে আইদার মেরে ফেলবে নাহলে ধরে নিয়ে চলে যাবে। তারপরে ওরা হয়তো ভিক্ষুক টিক্ষুকে ভেবেছে, কারণ আমার মাও চিনতে পারেনি, মাও দরজা খুলে বলেছে কে। আমি যখন মা বলেছি তখন মা চিনতে পেরেছেন। মা আর তখন না আমার সারা গায়ে যেন জোকের কামড়, মশার কামড়ে, মানে সারা গায়ে। এখানে একটু জিজ্ঞেস করি, এই যে আপনারা অন্য একটা গ্রামে গিয়ে থাকলেন আর মা বাবা শহরে আছেন, এই সময় যোগাযোগটা কিভাবে হতো আপনাদের? যোগাযোগটা আমার সাথে তো কোনো যোগাযোগই হয়নি। ওই ভদ্রলোক জাস্ট খবর দিয়েছেন যে উনার কাছে আমরা আছি, এইটুকুই আমার বাবা মুহুরী বলেছেন। ভদ্রলোক, ওই হ্যাঁ, মুহুরী ওই ভদ্রলোক। মহুরী ভদ্রলোক উনি খবর দিয়েছেন যে উনার কাছে আমরা আছি। ও বড়ুয়া বাবুকে খবর দিয়েছেন, তো বড়ুয়া বাবু আমার বাবাকে খবর দিয়েছেন, তার ওইটুকুই মানে আমার। আপনারা যে শহরে চলে আসছেন এই খবরটা বাড়িতে জানে না? শহরে চলে আস মানে আপনারা যে ৩ সপ্তাহ পরে শহরের দিকে আবার গ্রাম গ্রাম ছেড়ে শহরে চলে আসছেন, এটা কি আপনার মা বাবা জানতেন তখন? ওই দিন যে আসছি সেটা কিন্তু জানতেন না। এটা ওই একটু দিন জানতেন যে না। আসছি সেটা জানতেন না। কেউই জানতো না যে ওই দিন আর আসছি। বাইরের পৃথিবীতে কি হচ্ছে এই খবরটা আপনারা কিভাবে পেতেন? আমরা খুব কম পেতাম, বুঝছো, বাইরের ইয়েতে ওই রেডিওতে যেটুক পেতাম। তারপরে ওই রাত্রে জেগে জেগে আমরা রেডিও ধরার চেষ্টা করতাম যে স্বাধীন বাংলা যদি শুনতে পারি, স্বাধীন বাংলা কিছু কিছু শুনতে পারতাম। ওইভাবে আমরা কিছু কিছু শুনেছি আর কি, মানে তারপর বাড়িতে খবর। ফিরলেন? হ্যাঁ, তারপরে তো বাড়িতে ফিরলাম। বাড়িতে ফেরার পরে আমার মা তখন আমাকে একটা ছোট্ট একটা, আমাদের একটা ছোট ঘরের ভিতরে, অন্ধকার ঘরের ভিতরে, এবং জানলা-টানলার ভিতরে ভারী, ভারী পর্দা, তার উপরে ভারী, ভারী বেড কভার দিয়ে মা একদম ঘরটাকে একদম অন্ধকার করে রেখেছিলেন। ওখানে আমি থাকতাম। আর কোনো সূর্যের আলো আমি দেখিনি। ওই সময় আমার মা আমাকে ১ বোতল কেরোসিন আর একটা দেশলাই বাক্স দিয়ে বলেছিলেন যে, "দেখো আমাদের না মেরে তো তোমার গায়ে হাত দিতে পারবে না। আর আমরা মরে গেলে তোমার বেঁচে থাকারও তো কেউ নেই। তুমি বেঁচে থাকারও দরকার নেই। কাজেই তুমি গায়ে আগুন লাগিয়ে দিও।" এই যে তুমি জানো যে আমি যে মৃত্যু কত ক্লোজ থেকে দেখেছি সেটা ভাবতে পারবে না। মানে প্রতিটা মুহূর্তে তো আমি মৃত্যুকে দেখছি, এবং প্রতিটা একজন মা মুহূর্তেই। কখন দেন তার সন্তানকে যে হ্যাঁ, কেরোসিন আর এইটা দেশলাই? এই জিনিস যে যে প্রত্যেকটা মুহূর্ত, তার মধ্যে হলো কি, ওখানে যে মেজর ছিল ভীষণ একটা নৃশংস শয়তান একটা লোক ছিল। সবাই সে নৃশংস, এও সাংঘাতিক। তার নাম ছিল মেজর নাদের পারভেজ। সে সেই রাত্রে না, যেদিন আমরা পালালাম, সেই রাত্রে আমাদের উপরে উপরতলায় একটা হিন্দু ফ্যামিলি ছিল। ওরা ভদ্রমহিলা খুব সুন্দরী ছিলেন, ওনার বোনও ছিল ওখানে। ওরা দুজন সেই রাত্রে রেপ্ট হয়েছিল, এবং ওদের বাড়ির দরজা টরজা ভেঙে এটা এসে কোন রাতে, যে রাতে আপনারা চলে গেলেন সেই রাতে? আমরা যেদিন ওরা আসলো আর নামলো, সেই রাত্রে ওরা ওদের বাড়িটা ভেঙে। এটা কত তারিখ হবে? এটা এপ্রিলের ৮, ৯, ১০ এরকম হবে। তো ওরা না করেছে কি, ওই যে করেছিল, তারপর থেকে না ওই ভদ্রমহিলা এবং তার বোন কাইন্ড অফ ক্যাপ্ট হয়েছিলেন আর কি। ওই লোক, ও ও প্রত্যেক রাত্রে একদম মত্ত অবস্থায় আসতো, এবং এত শয়তান ছিল। আর করতো কি, গাড়ি বারান্দায় না রেখে সে গাড়িটা আমাদের বাড়ির জানলার সামনে রাখতো, আর পড়বি পর ওই ঘরেই আমি থাকতাম।
তো যে মুহূর্তে ও গাড়িটা পার্ক করতো না, আমি তো তড়াক করে বিছানায় উঠে বসে একদম মানে কাটা মুরগির মতো আমি ঠক ঠক করে কাঁপতাম। আমার মনে হতো কি, এ তো মাতাল, এ তো এখন আমাদের বাড়িও ভেঙে ঢুকে যেতে পারে। আমার মারই বা বয়স কত, তো আমাদের বাড়িও তো ভেঙে ঢুকে যেতে পারে। আর ঢুকে গেলে তো আমাকে এখন মরে যাওয়া ছাড়া কোনো গতি নেই। আমি তাড়াতাড়ি ওই কেরোসিনের বোতল আর দেশলাই বাক্সটা হাতে ঠিক এভাবে ধরে ঠক ঠক করে কাঁপতাম। তারপরে যতক্ষণ শুনতাম যে ওই মত্ত অবস্থায় উঠে যাচ্ছে, কতদিন এরকম ওই ওই সেই মেজর কতদিন আসতো এরকম? প্রায় প্রত্যেক দিনই আসতো, প্রত্যেক রাত্রি আসতো ও। এবং এই সময়টাই? এই সময়টায়, এবং সে যখন আসতো, যতক্ষণ না ওদের দরজা খুলে ও ভিতরে ঢুকতো, তুমি আওয়াজই পাবে। এবং মত্ত অবস্থায় তো সিঁড়িতে একটা একটা ধপ ধপ আওয়াজ করে উঠতো। সেই আওয়াজগুলো যতক্ষণ না মিলাতো, আমি ততক্ষণ কিন্তু কাঁপতে থাকতাম ভয়, যে আজকে আমাদের কি হবে। তো এইটা ছিল আমার 10 মাসে। আমি কোনো সূর্যের আলো দেখিনি জানো এই 10 মাস, এই 9 মাস বলো। আপনি যে বাসায় ছিলেন ওটা আর কেউ মানে টের পায়নি, আশেপাশের মানুষজনরা বুঝতে না, পারেনি? আশেপাশের মানুষজন তো জানতো, কিন্তু কেউ হয়তো এই কথাটা নিয়ে খুব কথাবার্তা হয়নি, যে হয়নি। যে বেঁচে গেছেন এখানে আপনি একটা সেজন্য। মেয়ে আছে, এখানে একটা মেয়ে আছে, এই ব্যাপারে হয়তো ওইভাবে হয়নি। তো যার জন্য আমারও হয়তো ভাগ্য যে আমি ওই ওই পর্বটা বেঁচেছি, কিন্তু আমি যেভাবে ক্ষতিগ্রস্ত আমার মানসিক ভাবে, সেটা তো কেউ ইয়ে পূরণ করে দিতে পারবে না। সেই সেই দিন তার মানে আপনার যে বাড়িটা, সেই বাড়িরই উপরতলায় দেখা যাচ্ছে নারীদেরকে রেপ করা হচ্ছে, আপনি একটা ঘরের মধ্যে আছেন এবং আপনার সাথে পৃথিবীর আর কোনো যোগাযোগ নেই আপনার মা বাবার সাথে ছাড়া। না, আর কারোর সাথে, তার মধ্যে ধরো আমার আত্মীয় স্বজনের মধ্যে কে বেঁচে আছে কে নেই আমরা কেউই জানি না তখন। তারপরে ওখানের কথাগুলো আমি তোমাকে বলি। এই হুম হুম। হতো কি, ওরা তো প্রায় দিনই বেরিয়ে যেত রেড হিট করতে যেত। যেদিন তারা করতে পারতো না, সেদিন যেন জেলে গিয়ে এই কয়েদিদেরকে দাঁড় করিয়ে গুলি করতো বিকেলবেলা। আমরা না গুলির আওয়াজ পেতাম, তখন তুমি যদি মনে করো আর কি, মনে হতো যেন মানে বাতাসটা ভারী, চারিদিকে একটা রক্তের গন্ধ, আর শুধু গুলির আওয়াজ আসতেছে জেলের দিক থেকে, যেখানে কয়েদিদেরকে মারতো। কেন তাদের এটাই একটা যেন আনন্দ আর কি, হোলি খেলার মতো রক্তের আনন্দ তাদের। মানে ওইভাবেই তারা নিজেদেরকে করতো আর কি, নিজেদের যে অবদমিত হ্যাঁ, আর বাসনা সেটাকে আরো না, করে আমি করতো। শুনতাম ওই সার্কিট হাউস থেকে মেয়েদের আর্তনাদ, চিৎকার, এগুলো শুনতাম, বাঁচাও বাঁচাও এসব শুনতাম। সেটাও মনে হতো কি কি, রাতের বেলায় বেশি হতো? হ্যাঁ, রাতে, দিনের বেলা হলে তো হয়তো আওয়াজ, অন্য আওয়াজে শোনা যেত না। রাতের বেলাগুলো তো শোনা যেত, যে আওয়াজগুলো, যে এই যে আর্তনাদ, চিৎকার। তারপরে যখন স্বাধীন হলো, এক একটা দিন কিভাবে কাটতো তাহলে, মানে হ্যাঁ, এতটা উৎকণ্ঠা? কাবেরী এই যুদ্ধটা যদি আর কিছুদিন চলতো না, আমি আমি তো জানি আমি পাগল হয়ে যেতাম। আমি বড্ড পাগল হয়ে যেতাম। আমি একদম মানে কোনায় পৌঁছে গেছিলাম মানসিক দিক দিয়ে, যে আমি আমার মনে হয়েছে যে মানে আইদার পাগল হয়ে যেতাম, নাইলে হয়তো সুইসাইডই করে ফেলতাম। মানে এক্সকিউজ মি। নিতে পারছিলাম, মানে নেওয়ার মতো শক্তি আমার আর সে ছিল না। তারপর আপনাদের আত্মীয় স্বজন যারা দূরে ছিলেন তাদের সাথে যোগাযোগটা হতো না তখন আর? না, কারোর সাথে তো কোনো, তো তখন পোস্টাল ইয়ে ছিল না। আর বাবা মোটামুটি সবাই, মানে সবাই যারাই বাবাকে যদি মেয়ের নিয়ে জিজ্ঞেস করে, বাবা এই কথাটাই বলেছেন, আমার মেয়ে পড়াশোনা করে না। কাউকেই বলেননি যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। হুম হুম। তো এটাই একটা ইয়ে ছিল যে আমার মেয়ে পড়াশোনা করে না, আমার মেয়ে মানে ইয়ে নেই, স্কুল পর্যন্তই পড়েছে, এরকম একটা কথাটাই বলেছেন কেউ যদি জিজ্ঞেস করেছে বাবাকে। আর বাবার উপরে অত্যাচারটা কিরকম ছিল জানো, একটা তো ফোর্স করে তো মুসলিম নাম নেওয়ালো, মুসলিম মুসলিম করলো ওরা। প্রত্যেকদিন সকালবেলা মৌলবী একজনকে পাঠাতো বাবাকে কোরআন পড়ানোর জন্য। আমি তো আমার বাবার চোখের জল দেখেছি। ধরো একজন ধার্মিক মানুষ ইচ্ছার বিরুদ্ধে যখন একটা মানুষকে এই ধরনের, এটাও তো এক ধরনের টর্চার। এবং এক ধরনের কি ভয়াবহ টর্চার? এটা ভয় ভয় জেনোসাইডের অন্যতম উপাদান হ্যাঁ, ধর্মান্তর। ভয়াবহ টর্চার। এবং আমি সেই দিনগুলো দেখেছি, আমার প্রত্যেক দিনই মনে হচ্ছে বাবা তো যা করছে সব আমার মুখের দিকে তাকিয়ে হচ্ছে।
যে আমাকে যেন এরা টানা হেঁচড়া না করে বা আমার উপরে যেন কোনো অত্যাচার না হয় ততদিন। ওনাকে ধর্মান্তরটা কি ওনাকে অফিসে করা হয়েছে না বাড়িতেই করা হয়েছে? বাড়িতে, তখন তো বাড়িতেই অফিসে করা নেই, হয়েছে। বাড়িতে সবাইকে ৪ জনকে এক জায়গার মধ্যে জড়ো করে, কারণ ওই সময়টা তো আমি ছিলাম না। আর হুম। পরবর্তীতে জানো এই কথাগুলো না বলতে ইচ্ছা করতো না, জিজ্ঞেসও করতে ইচ্ছা করতো না। এমন একটা ট্রমা আরকি যে আমি খুব ডিটেইলস এ বাবাকে বা মাকে আমি জিজ্ঞেস করিনি। কারণ আমার না ভয় করতো। তুমি জানো আমি আজও কিন্তু কোনো ওয়ার মুভি দেখি না। আমি দেখতে পারি না। আমার ভীষণ ভয় করে। আতঙ্কগ্রস্ত হয়ে যাই এবং খেতে পারি না, ধরো বমির ভাব করে, শরীর খারাপ লাগে। তারপর তোমাকে যেটা বলছিলাম যে আটঘর কুরিয়ানা তুমি নাম শুনেছো বোধহয়, জানি না। হ্যাঁ, আটঘর শুনেছি। কুরিয়ানা, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, তো উনি হুম, ট্যুরে যেতেন আটঘরিয়া কুরিয়ানার কথা জানি। আটঘর কুরিয়ানা, ওখানে বোধহয় অনেক পেয়ারা আছে, তাই না? হ্যাঁ, পেয়ারা পেয়ারা বাগান বাগান আছে। ছিল। মানুষজন না ওখানে ওই তুমি যেটা বললে মার কথা, ওরকম আরকি ওরাও ওখানে ওই জলের নিচে থেকে ওই নাক বের করে রাতের পর রাত কাটাতো। এই মেজরই সেখানে গিয়ে রেড করে ১ম বার যখন গিয়েছিল তখন somehow ওই এক ভদ্রমহিলা মার কাছে বলে ফেলেছিল আরকি যে এরা তো আটঘর কুরিয়ানা যাচ্ছে। তো জানো গ্রামের মানুষ এই যে মানুষ বলে না মুক্তিযোদ্ধা কতজন আর মেয়েদের কথা যা আসে, গ্রামের মেয়েরা কিন্তু তখন ভিক্ষুক হয়ে জানতো কার কার বাড়িতে গেলে কিছু খবর পাওয়া যাবে, কিছু খাবার পাওয়া যাবে মুক্তিযোদ্ধাদের জন্য। তো এরা না ওই ভিক্ষুক হয়ে আসতো। মা কোনোদিনই কাউকে একটা বেশি ২ টো রুটি দেননি, সন্দেহ করতে পারে এরা। তুমি ২ টো রুটি নিয়ে কি করছো, বা বেশি ভাত দেননি। কিন্তু অল্প ভাত, অল্প তরকারি, একটা রুটি এরকম মা দিতেন। আর মা যদি কিছু কারো মুখ থেকে কিছু শুনতেন, সেই খবরটাও মা কিন্তু এদের থ্রুতেই পাচার করতেন। এই খবরটা কিন্তু আমার মাই দিয়েছিলেন যে এরা কিন্তু আটঘর কুরিয়ানা যাচ্ছে। তো ১ম বার যখন গেছে না মুক্তিযোদ্ধারা তৈরি ছিল, ওরা ঢুকতে পারেনি। ওদের অনেক এদের লোক মারা গেছিল, আর্মির লোক মারা গেছিল। কিন্তু ২য় বার যখন গেছে এরা বুঝে গেছে যে এখান থেকেই কেউ না কেউ খবরটা পাচার করেছে। এবং আমাদের বাড়ি ওই সময় একবার সার্চ হয়েছিল যে আমাদের বাড়িতে ফোন আছে, ফোনে কেউ মেসেজ দিচ্ছে। তো ভাগ্যিস আমাদের ফোনটা কাটা ছিল, ফোনে কোনো লাইন ছিল না তখন। ওই আন্দোলনের সময় বাবা ওই ফোনের লাইনটা ইয়ে করে ডিসকানেক্ট হয়ে গেছিল। তো দেখে টেকে পাই নাই। কিন্তু তারপরে এই মেয়েরা কিন্তু এই মেসেজগুলো নিয়ে যেত। তো স্বাধীনতার পরে আমার বাবারা যখন বাবা বা ওখানে ডিসিএসপি যারা ছিলেন সবাই যখন সার্কিট হাউসে গেছেন দেখার জন্য, কাবেরী একটা মেয়ে, যে কটা ১০০টার মতো মেয়ে ছিল, একটা মেয়ের গায়ে একটা সার্কিট সুতাও, হাউসের মধ্যে? হ্যাঁ, একটা সুতাও নেই, বুঝছো? তারা তখন তাদের শার্ট টার্ট খুলে ছুঁড়ে মারতেছে না, একেবারে তাকানোর মতো অবস্থা না আর কি। কেউ পাগল হয়ে গেছে, কেউ হেভলি প্রেগনেন্ট, আর কেউ তো বুঝতেই পারতেছে না কি হয়েছে। তারপরে দৌড়ে সবাই বাসায় এসে, আমার এখনো মনে আছে বাবা এসে মাকে বলছিলেন বেডশিট থাকলে বেডশিটও দাও। তো সব নিয়ে গিয়ে ওদেরকে মানে ঘরে যাওয়া তো দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলেন আর কি, যাতে ওরা র্যাপ করতে পারে নিজেদেরকে। তারপরে যখন বলা হয়েছে যে না আমরা বুঝতে পারিনি। তুমি জানো আমি দেখেছি কাবেরী তারা ওয়াল টপকে, যে বাউন্ডারি ওয়াল আছে, ওয়াল টপকে বাইরে পড়ে কিছু মেয়ে স্ট্রেট দৌড়ে গিয়ে নদীতে পড়ে গেল। কারণ ও জানে যে ওকে বাড়িতে নেবে না, ও ফেরত গেলে ওকে নেবে না, গ্রামের ভিতরে নেবে না। কাজে ও সোজা গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে দিল অনেক মেয়ে। আর যারা পরে কিছু মেয়েদেরকে আমরা দেখেছি ভিক্ষা করছে, একটা হয়তো বাচ্চা দেখলে বুঝবে যে চুল টুল একটু ব্রাউন টাইপের অন্যরকম, এরা ভিক্ষা করছে। আর অনেককে তো বাড়িতে গিয়েও বাড়িতে থাকতে পারেনি আর কি, হয়তো বিক্রি হয়ে গেছে বা দেহ ব্যবসায়ী হয়েছে, এরকম ইয়ে করেছে। এই হলো তো সংক্ষেপে যদি বলি আর কি। বলো। ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে 16 ডিসেম্বরের যে দিনটা হলো সেই দিনটা যদি একটু বর্ণনা করেন, বা আপনারা কখন থেকে জানতে পারলেন যে মানে মুক্তিবাহিনীরা ঢুকেছে বা দেশ স্বাধীন হতে হ্যাঁ, যাচ্ছে? আমরা এটা কখন? আমরা আমাদের
পটুয়াখালী থেকে আর্মি চলে গেছিল বোধহয় ডিসেম্বরের প্রথম দিকে, এবং তাদের যে বার্জে করে তারা যাচ্ছিল সেই বার্জটা আমরা মাঝরাত্রি শুনেছি। আমরা সারা রাত শুনছিলাম যে মানে বুটের আওয়াজ আর কি, কম ইয়ের উপরে, মানে ধরো ইয়ের রাস্তা তো, কাঁচা রাস্তা তো, বুটের আওয়াজ। তো বুটের আওয়াজ, তারপর আমরা তো বুঝিনি কি হচ্ছে, আমরা তো রাত্রেবেলা সব তখন চেষ্টা করছি রেডিও ঘুরিয়ে ঘুরিয়ে যদি স্বাধীন বাংলা শুনতে পারি। তার মধ্যে রাত্রে মাঝরাত্রে আমরা খুব জোরে একটা আওয়াজ শুনেছি। পরে পরে আমরা শুনেছি যে ওই বার্জটা মুক্তিযোদ্ধারা, মুক্তিবাহিনীরা ওরা ডুবিয়ে দিয়েছে নদীর মধ্যে। কাজে এরা পালাতে পারেনি, যারা গেছিল এরা হয়তো নদীতে সব মারা গেছে। আর আরেকটা হলো, এটা পরে তো আমরা বুঝতে পারতেছিলাম না যে আমাদেরকে ঘর থেকে বেরোনো উচিত না আবার কি ফিরে আসবে কিনা, কারণ আমরা তো কোনো খবরই সেভাবে পাচ্ছিলাম না। 16ই ডিসেম্বরের পরে, স্বাধীনতার পরে, একজন মেজর হুদা বলে একজন এসছিল, মানে মুক্তিবাহিনীরা যখন ঢুকলো, এরাও তো পটুয়াখালীতে আসলো, তখন আমরা জানলাম যে দেশ স্বাধীন হয়ে গেছে আর এখন মুক্তিবাহিনীরা আসছে, পিছনে ইন্ডিয়ান আর্মি সহ এরাও আসবে মুক্তিবাহিনীদের সাথে, আর কয়েকজন অফিসারও আসবেন, বাংলাদেশ কর্মকর্তারা আসবেন, কিছু আসবেন পটুয়াখালীতে। তো ওইভাবে আমরা তখন জেনেছি যে না, দেশ স্বাধীন হয়েছে। আচ্ছা, তো দেশ স্বাধীন হওয়ার পরে আপনি তো বললেন যে মানে মেয়েদের ঘটনাটা বললেন, এমনিতে আর কি দেখলেন? আপনারা কি তখন ঘর থেকে বের হলেন তো? হ্যাঁ, না তারপর তো ঘর থেকে বের হলাম স্বাধীনতার পরে। স্বাধীনতা অনেকগুলো, ধরো মুক্তি বাহিনীরা অনেক ধরনের প্রোগ্রাম তখন হচ্ছিল, কিছু কিছু ওগুলো হচ্ছিল যে গণসঙ্গীত টঙ্গীত হচ্ছিল এসব। কিন্তু তারপরে আমি তো ঢাকায় ফিরলাম, কেননা সেটাই আসছে হ্যাঁ, কত তারিখের দিকে ঢাকায় ফিরলেন? আমি ফিরেছি আমার মনে হয় ডিসেম্বরের শেষের দিকে, আমি 3rd উইক নাগাদ, 4th উইক নাগাদ আমি ঢাকা ফিরেছি। ইউনিভার্সিটি খুলে গেছে তখন? তখন খুলে গেছে ইউনিভার্সিটি, পুরোপুরি ক্লাস হচ্ছে না, ইউনিভার্সিটি খোলাই ছিল হ্যাঁ, মুক্তিযুদ্ধের টাইমেও। কিন্তু তখন একটু আমরা মানে মানে সাংঘাতিক, আমাদের তো পিতৃসম শিক্ষকদেরকে মেরে ফেলেছে। এটাও একটা আমাদের জন্য তখন বিরাট একটা মানে কষ্টের ব্যাপার। তখন এসে জেনেছি জিসিদেব স্যার নাই। জিসিদেব আমাকে খুব ভালোবাসতেন। আমি এটা ভাবতে, মানে তখন এই খবরগুলো আমরা পাচ্ছি আর কি, এসে তবে শুনতে আপনি পাচ্ছি। জিসিদেব স্যারকে চিনতেন? হ্যাঁ, জিসিদেব আমাকে অসম্ভব ভালোবাসতেন। আমি সাইকোলজিতে পড়তাম, আর উনি খুব লোকে হলে আসতেন। আমাদের প্রভোস্ট ছিলেন আক্তার ইমাম, মিসেস আক্তার ইমাম। তো হ্যাঁ, একটা নির্মাণের কথা হ্যাঁ, শুনেছি। তো উনার কাছে আসতেন, আমাকেও খুব আদর করতেন উনি। মাঝে মাঝে আমাকে ফল টল এনে খাওয়াতেন, এসব করতেন। তো আমি কোনোদিন ভাবতে পারি, উনি আমার কাছে মানে আমার পিতৃ সম ছিলেন উনি। তো উনি, উনাকে মেরে ফেলবে আমি এটা ভাবতে পারিনি যে উনার মতো একজন মনীষী, উনার মতো উনি, মানে একদম, তোমাকে কি এই বলবো, জাগতিক জীবনেই তো না, উনি তো না একদম তুমি অন্যরকম। কোনো, মানে তোমরা তো দেখো নাই উনাকে। কোনো সময় উনি কিন্তু চিনতেন না, আমাকেও চিনতেন না, আমার পাশ দিয়ে চলে যাচ্ছেন স্যার, মানে ওনার দৃষ্টি এখানে নাই। আর সবসময় তো একটা ফতুয়া পড়তেন হাফ, এবং কোনো সময় যদি একটা খাবার নিয়ে আসছেন, ধরো রোকে হলের গেটে, আমি আসিনি, সেই খাবারগুলো কিন্তু রিক্সাওয়ালাদের খাইয়ে যেতেন উনি। উনি কখনো, ওরাই বলতো আপা আপনার জন্য আনছিলেন স্যার, আমরা খাই ফেলছি, আমাদেরকে স্যার খাওয়াই গেছেন, রসগোল্লাই হোক আর যে কোনো ফলই হোক স্যার। তারপরে উনি তার মানে আপনারা দেখলেন যে এতজন শিক্ষক হ্যাঁ, আমাদের মারা গেছেন। এতজন শিক্ষক, প্রত্যেক শিক্ষক, ধরো মুনির চৌধুরী স্যারকে চিনতাম, তারপরে এই যে কি বলে বাংলা ডিপার্টমেন্টের আমাদের শিক্ষকদের আমি খুব ভালো করে চিনতাম, ইংলিশ ডিপার্টমেন্টের শিক্ষককে চিনতাম, প্রত্যেক জ্যোতির্ময় ঘোটাকুর্তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমরা তো তখন স্টুডেন্ট, ওনারা তো আমাদেরকে মেয়ের মতো। মানে কি আপনি মেঘনা গুহ ঠাকুরতা ম্যাডামকে চিনতেন? মেঘনাকে আমি, মেঘনা গুহ ঠাকুরতাকে তো চিনতেন? মেঘনাকে মোবাইল চিনতাম না, কিন্তু আমি স্যারকে খুব ভালো করে স্যারকে চিনতাম। চিনতেন? ইউনিভার্সিটিতেই বেশি ইয়ে ছিল, স্যারের সাথে দেখা হতো, কথা হতো। আর আমি তখন ছায়ানটে গান গাইতাম, গান টান গাইতাম, কাজেই ওনারা আমাকে খুব ভালো করে স্নেহ করতেন, আর আমি ওনাদেরকে চিনতাম খুব ভালো করে। তো আর বাংলা এসে যখন এলেন ক্যাম্পাসে কি দেখলেন? আচ্ছা, ক্যাম্পাসের কথাই বলি, লোকে হলে তো এসে আসলাম,
আসার পরে প্রথম কথাই আমার সবাই বললো চুপ চুপ। রোকেয়া হলে কিন্তু অনেক মেয়ে ছিল, সেই মেয়েরা সেই রাতে কিন্তু রেপ হয়েছিল, অনেক মেয়ে মারাও গেছে। এখন এটা ওনারা আমাদেরকে তখন বললেন কেউ কারো কথা কেউ কাউকে বলবে না, কে ছিল না ছিল, এবং তো বুয়ারাও রেপ হয়েছে কিন্তু। তো কে ছিল না ছিল এগুলো কেউ বলবে না। তো অনেকে তো ফেরেনি। তো আমাদেরকে তো তখন এটা আমরাও খুব এটা রিলিজিয়াসলি মেনেছি যে কাউকে বলা যাবে না, আমাদেরকে বলা হচ্ছে যে কাউকে বলা যাবে না। এখন আমার মনে হয় কি কেন সেটা হলো, কেন বলা হলো না, কেন তাদেরকে স্বীকৃতি দেওয়া হলো না, যে তারা তো জীবন দিয়ে গেল, অনেকে ফিরতে পারেনি, আসেনি, তারা কি বেঁচে ছিল না ছিল আমরা কিছু জানি না। এবং তার মানে দিদি একটা জিনিস খুব পরিষ্কার আপনার সব আলোচনার ভিতর থেকে, যে মানে নারীর যে মুক্তিযুদ্ধ সেটা একেবারে আরো অনেক বেশি ডিভাস্টেটিং একটা বিষয়। হ্যাঁ মানে যুদ্ধ পুরুষেরও যুদ্ধ, নারীরও যুদ্ধ, সবারই হ্যাঁ যুদ্ধ, একটা গোটা জাতি যুদ্ধে ছিল, কিন্তু নারীর যুদ্ধটা আরো মর্মান্তিক। মর্মান্তিক যুদ্ধ। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে আমি যখন আমার রুমে এসে ঢুকলাম, আমি মনে হচ্ছে কি সুনামি হয়ে গেছে। মানে আমার এবং আমার রুমমেটের ড্রেস মনে হচ্ছে কেউ যেন মনে কোনো দানব যদি তুলে এরকম করে ছুঁড়ে মারে সেই রকম, মানে এদিক ওদিক পড়ে আছে, বইপত্র কাগজপত্র সব ছড়ানো। কিন্তু যেটা আমি তোমাকে বলতে চাই যে আমি জানি না কাকে আমার বিছানায় কাকে বা কাদেরকে রেপ করেছে এবং বেনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। জানো আমার পুরা বিছানাটাই ছিল কালো কালো রক্তের ছোপ ছোপ। আর মনে হয় কি ওই যে মোরপাটো কোচানো হয় না, ওই রকম ভাবে বেনেট দিয়ে পুরা বিছানাটা খোঁচানো আর কি। আর সারা বিছানায় কালো কালো। আমি আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না। আমি ভয়ে আতঙ্কে তীরবেগে বেরিয়ে গেছি ঘর থেকে, গিয়ে আমি আমার লোকাল গার্জেনের বাসায় গেছি। উনি আবার মাসিমা আসছেন, এসে আমার বিছানাটা, তোমার তো ক্যামেরাও নাই, কিছু নেই, তুমি যে একটা ছবি তুলে রাখবে বা এগুলো তো ছিল না। আর তখন আমরা সবাই মোটামুটি আতঙ্কগ্রস্ত, বয়সও কম। তো পুরো বিছানাটা ফোল্ড করে নিয়ে গেছিলেন, গিয়ে ফেলে দিয়ে বিছানা কিনে এনে দিয়েছিলেন। কিন্তু আমি এখন মনে করি যে কাকে বা কাদেরকে আমার বিছানায়, বাইরে থেকে তো কাউকে আনেনি, এখানে এই হলের মেয়েদেরকেই কাউকে না কাউকে এখানে ইয়ে করেছে। এবং পরবর্তীতে আমি একজন ডোমের লেখায় পড়েছি যে ঠিক আমরা থাকতাম এই স্টাফ কোয়ার্টারে, যেখানে নিচের তলায় হাউস টিচার আপারা থাকতেন। সেই সেই বিল্ডিং এর ছাদে একটা মেয়ের ডেড বডি তারা পেয়েছে। আর ডেড বডিটা ফুলে গেছে এবং তার প্রাইভেট পার্ট প্রায় পেটের কাছে চলে এসছে আর কি, মানে নৃশংস ফুলে ফুলে। এখন এগুলো আপনাদের ওখানে কি একটা রোকেয়া হলের মধ্যে কি একটা পুকুর ছিল? হ্যাঁ পুকুর ছিল তখন। শামসুন হলটা আন্ডার কনস্ট্রাকশন ছিল তখন। ওই জায়গায় কিন্তু একটা বোধহয় গণকবর আছে পুকুরের ওই পাশে। এখন তো পুকুর বন্ধ হয়ে গেছে, আমাদের সময় কিন্তু পুকুরটা ছিল। এবং পুকুরের ওই পাশে শামসুন হল আর রোকেয়া হলের মধ্যে একটা গণকবর আছে ওখানে। কিন্তু গণকবরটা নিয়ে এখন আর কেউ কিছু বলে না। না আপনার কেউ কাছে বলে শুনে না। এটা বোঝা গেল আর কি। হ্যাঁ রোকেয়া হলে মেয়েদেরকে তো অত্যাচার করা হয়েছে, এমনকি মানে মানে খুন করা হয়েছে সেটাও জানি, হ্যাঁ কিন্তু এক্সাক্ট ওই যে আপনি বললেন যে তথ্য যেহেতু আটকে দিয়েছে, ওটা আর জানা যায়নি। হ্যাঁ। এবং ওই জন্য আমার কাছে খুব অবাক লাগে যখন বলে যে এতগুলো মেয়ে, 2 লক্ষ মেয়ে, বা এর থেকে অনেক বেশি মেয়ে রেপ হয়েছে এবং মারা গেছে। অনেক পরিবার কিন্তু বলেনি, যেন পরিবারের অন্য ছেলে মেয়েদের কথা মনে করে অনেক পরিবারই কিন্তু চেপে গেছে ব্যাপারটা। তারা বলেনি যে তাদের একটা মেয়েকে যে ধরে নিয়ে গেছে বা মেয়েটাকে যে বাংকার থেকে পেয়েছে। আমাকে একজন গল্প করেছে যে খুলনার একটা বাংকার থেকে একটা মেয়েকে মানে রেস্কিউ করার পরে মেয়েটা যখন বাড়িতে আসে, তার পরিবারই তাকে নিয়ে, মানে গ্রামের মানুষজন তো কথা বলছিল, পরিবারও তাকে রাখতে চাচ্ছিল না। মানে আজে বাজে কথা বলতেছে, তুই মরে গেলি না কেন, তুই ফিরে আসছিস কি, মুখ দেখাতে আসছিস, এইসব আর কি। ও না দিনের পর দিন কোনো একটা সাইনাইড টাইনের কোনো একটা অ্যাসিড বোধ জমিয়েছিল, তারপর মেয়েটা খেয়ে ফেলেছে ওষুধ ইয়েটা।
তারপরে যে যে কয়েকদিন বেঁচে ছিল, যে হাহাকার, যার চিৎকার, তার মানে ভিতর জ্বলে যাচ্ছে, তো ও তো তাৎক্ষণিক মারা যায়নি। তো এই খবরগুলো, এই কথাগুলো কয়জনে জানে? এবং এইগুলো কি মানুষ জানে যে কত মেয়ে যে অত্যাচারিত হয়েছে এবং কত মেয়ে যে মারা গেছে বা আত্মহত্যা করেছে? এটা তো নাম্বার দিয়ে তুমি এটাকে হিসাব করতে পারো না। তারপরে আপনাদের ওই যে যে সমস্ত মেয়েরা অনুপস্থিত হয়ে গেল, আপনি বললেন যে তারা যে চলে গেল, তারা আর ফিরে আসেনি, না, মানে আর ওদের আর কোনো খোঁজ খবর না, নেওয়া হয়নি? না হয়নি। এবং আমি জানি না কি করেছেন, আমাদেরকে শুধু ওই কথাটাই যে তোমরা বাইরে কেউ জিজ্ঞেস করলে বলবে, কারোর নাম বলবে না, কাউকে। ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হলো? হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে বলে? হ্যাঁ, আমাদের রোকেয়া হলের অফিস থেকেই তো বলা হলো। আমাদের হাউস ডিরেক্টররা বললেন, রোকেয়া হলের অফিস থেকে আমাদেরকে সবাইকেই বলা হলো যে কাউকে চিনিয়ে দেবে না। কিন্তু অনেকেই ফেরেনি, তারা ফেরেইনি। আর কয়েকজন ফিরে ফিরেছে, আসেনি। কিন্তু তাদের কথা মানে তাদেরকে আর মানে বলা হয়নি, বা তারাও কোনোদিন বলেনি যে আমি অত্যাচারিত, বা আমি এই কথাটা। একটা অংশ অধ্যায়কে হ্যাঁ, সাপ্রেস করে হ্যাঁ, জাতি আগাতে চাইলো। আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে। যখন আপনার ইউনিভার্সিটিতে, আপনি ইউনিভার্সিটি ক্লাস শেষ হয় কোন সালে? মাস্টার্স পাশ করেন কোন আমি সালে? মাস্টার শেষ করেছি ৭৫-এ। ৭৫ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে না পরে? হ্যাঁ, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে। বঙ্গবন্ধু আমাদের যখন উনাকে শহীদ হলেন, হত্যা করা হলো, তখন তার দুদিন পরে কিন্তু আমাদের কনভোকেশন ছিল ইউনিভার্সিটি। তখন আমাদেরও আমাদের যে অনার্স পরীক্ষার সার্টিফিকেটটা আমরা ওনার কাছ থেকে পাবো বলে আমরা তো খুব উত্তেজিত। আর আমাদের তখন মাস্টার্স চলছিল। আর এই প্রসঙ্গে আমি বলতে চাই যে কাবেরী, কামাল আর খুকি আমার খুব ভালো বন্ধু ছিল। আমরা সাইকোলজিতে পড়তাম তো, জানো, কামাল আমার খুব ভালো বন্ধু ছিল, যে আমার থেকে দেখলেই মানুষ দৌড় দিত, বলতো কি এই তো ধরতে আসছে যে কাউকে সাবজেক্ট বানানোর জন্য। কিন্তু আমার কোনোদিন কষ্ট হয়নি। কামালকে বললেই কামাল কাউকে না কাউকে পাঠিয়ে দিত, যে যাকে আমি সাবজেক্ট করতে পারি বা যার উপরে আমি কোনো টেস্ট করতে পারি। তো ওর যেমন ভালো বন্ধু ছিল, খুকিও খুব ভালো বন্ধু ছিল। আমরা ওই পাবলিক লাইব্রেরির সামনে বসে গল্প করতাম, আড্ডা মারতাম। তারপরে খুকি জানো, বিয়ের আগে আমাকে একটা কথাই বলছিল যে দেখ না, একটু বলে টলে যদি আমার ১ মাস বিয়েটা পিছানো যায়, তাহলে তো আমার পরীক্ষাটা, ওর ভাইবাটা ছিল সামনে, তা আমার পরীক্ষাটা শেষ হয়ে যেত। তা আমার এখনো মনে আছে, আমি গিয়ে কামালকে গিয়ে বলছিলাম যে তোর বিয়েটা একটু পিছিয়ে দেন না। তা কামাল আমাকে বললো আমার বাপকে গিয়ে বল গে যা। তা আমি তো আর সেই সাহস নাই যে বঙ্গবন্ধুরে গিয়ে বলবো যে বিয়ে পিছিয়ে দেন। আমার তো আর করণীয় কিছু নাই। কিন্তু জানো, এখন মনে হয় মেয়েটা যদি পিছিয়ে যেত হয়তো। ১ মাস পিছনে হয়তো হ্যাঁ, বেঁচে থাকতো। ও বেঁচে যেত। এত এত সুন্দর একটা মিষ্টি মেয়ে ছিল। ওরা কি নিরপরাধ এইখানে আমি আপনাকে, হ্যাঁ, আপনি শেষ বল। করেন এই জায়গাটা। হ্যাঁ, খুব মিষ্টি মেয়ে ছিল বললেন আপনি। হ্যাঁ, না আমি বলছি আর যে উনি খুব গুণী মানুষও ছিলেন, খুব গুণী হ্যাঁ, মানুষও অনেক ছিলেন। গুণী মানুষ ছিল। এবং প্রত্যেকটা মানুষের কথা আমি ভাবি যে একটা শিশুর থেকে একটা প্রেগন্যান্ট মহিলাকে এরা মানে বাদ দেয় না, সবাইকে তারা কি নৃশংসভাবে খুন করে গেল। যে তো আপনি অনেকবার এই জিনিসটাকে দেখেছেন। একটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের এই একটা জায়গা দেখেছেন, নারীর এই জায়গাটা দেখেছেন, তারপরে রিকনসিলিয়েশনের যে জায়গাটা, রিকনসিলিয়েশন হয়নি, দেখা গেলো যে স্বাধীন হলো, একটা মাপ পেয়ে গেল, হুম, একটা মাপ পেয়ে গেল সবাই। এই বিষয়টাকে নিয়ে আপনাদের ভিতরে কেমন কথাবার্তা কি হতো? মাপ পাওয়া নিয়ে আমাদের ভিতরে অনেক কথাবার্তা হয়েছে। সবাই একটা কথাই আমরা তখন বলেছি যে আহ, মাপ কারা করবে? মাপ আমরা করব। আমরা করতে পারি কিনা, যাদের আমরা ক্ষতিগ্রস্ত, আমার যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, আমরা মাপ করব কিনা? আমরা তো মাপ করিনি। এই যদি কথাটা। একটু বলতেন যে আপনার পরিবারে ১৩ জন যে হ্যাঁ, আপনি হারিয়েছেন, হ্যাঁ, আর নিকট আত্মীয় তো হ্যাঁ, আমার সবাই। ছোট কাকা একজন, তো আমার ছোট কাকা, সে পাবনায় ছিল। আমরা স্বাধীনতার সময় যখন আমার বাবা চেষ্টা করেছেন খবর টবর নিতে, পারা যায়নি, তখন তো পাওয়ার কথাও না। তখন আমরা ভেবেছি যে হয়তো ইন্ডিয়া চলে গেছে, পাবো হয়তো, স্বাধীন কোনো না কোনো সময় ফিরে আসবে। তারপর যখন স্বাধীন হলো, তারপর তো আর ফিরলো না আমার কাকা। তারপরে কাকার কিছুই আমরা পাইনি, যে কোথায় কি হলো। শুধু পরবর্তীতে শুনেছি যে সে তখন বাজারে ছিল, ওই সময় খুব বোম্বিং হচ্ছিল। তা আমরা ধরে নিয়েছি যে হয়তো ওই জায়গায়
সে মাটির সাথে হয়তো ওই মাটিতেই মিশে আছে। আর বাকি যারা ছিলেন তারা আমার বাবার ছোট কাকা, সিলেটের একজন খুব স্বনামধন্য ডাক্তার, ডক্টর দিগেন্দ্র এন্দ। তিনি আর তার পরিবার, আমার ছোট দাদু, ঠাকুমা সবাই না রেডিও শুনতেছিলেন। এর মধ্যে তাদের বাড়িতে বমটা পড়েছিল। তাতে আমার ছোট দাদু, আমার ঠাকুমা, আমার এক কাকা, কাকিমা, তাদের দুটো সন্তান, একটা 6 বছরের আর একটা 6 মাসের। 6 মাসের শিশুটাকে সৎকার করা যায়নি, সুরমা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এটা আমি সত্যি জানি কাবেরী। আমার নিজের তো কষ্ট আছে, এই কষ্টটা আমি নিতে পারি না। আমার যখনই মনে হয় আমার একদম ভিতরটা ভেঙে আসে। তারপরে আমার 2 পিসি সবই তারা চলে গেলেন। তাদেরকে তাদের একসাথেই, মানে ধরো কয়েক ঘন্টার, তখন তো ডাক্তারটা প্রচন্ড রক্তক্ষরণ, মানে একসাথে বোম ভেঙের কারণে, ওই বোম ফেলার কারণে। তারপরে এটা সিলেটে হয়েছে, এটা সিলেটে হয়েছে। তারপরে তাদের বাড়ির উঠানের এক কোনায় এদেরকে সবাইকে এক জায়গায় সমাহিত করা হয়েছিল। পরবর্তীতে জানো এই জায়গায় আমার কাছে ছবিও আছে যে এই জায়গায় এরা ময়লা ফেলতে শুরু করলো। যত গার্বেজ টার্বেজ সব ওখানে ময়লা ফেলতেছে ওটার উপরে, যেখানে এরা শুয়ে আছেন। তারপরে তো আমরা অনেক কথাবার্তা বলা বলি, লেখালেখি, কেউ আর কিছু করে না। তারপরে এখন ওখানে এক গুদাম নাকি উঠে গেছে, একজন নাকি একটা গুদাম তুলেছে। মানে কোনো অবস্থাতে ওই জায়গাটা আমরা উদ্ধার করতে পারলাম না আর কি, যে যেখানে আমার ঠাকুর বা দাদু বা আমার পিসি এরা যারা শুয়ে আছেন যেখানে। একটা প্রশ্ন ওঠে মাঝে মধ্যেই, বলার চেষ্টা করা হয় যে যে পরিমাণ নারী নির্যাতন হয়েছে বা যতজন মারা গেছে, বলা হয় এটা সংখ্যা ঠিক না বা কিছু। হ্যাঁ, আপনার তো স্বাধীনতার পর পর আপনাদের অভিজ্ঞতা, আপনাদের কি মনে হয় যে নারী নির্যাতনের প্রসঙ্গটাই আপনি একটু বলেন, যে কি মনে হয় যে যেটা বলা হয় যে এটা ঠিক না, নাম্বার ঠিক না? না, আমি তো মনে করি যে এখানে নাম্বারটা কোনো অবস্থাতে নাম্বার আসারে, মানে এত, আমি তো পটুয়াখালীর মতো ছোট শহরে দেখেছি যে কি পর্যন্ত মেয়েদেরকে গ্রাম থেকে ধরে এনেছে, অত্যাচারিত হয়েছে, তো তারা এবং মারাও গেছে। এদের তো কেউ খবরই রাখে না কাবেরী। এদেরকে কি কোনো কোথাও কি নাম ধাম লেখা আছে যে এরা এই বাড়িতে এতজন মারা গেছে, ওই বাড়িতে? এগুলো তো হয়নি। কাজে এর থেকে অনেক বেশি, তো মানে আটকে বাড়ি থেকেও তো সাপ্রেস করে রাখা হচ্ছে ওই তথ্য। হ্যাঁ, বাড়ি থেকেও আমি জানি। আমি এখানে বলতে চাই না নাম ধাম। আমি আমারই একজন খুবই ঘনিষ্ঠ, তাদের পরিবারের এক রাত্রে সব ছেলেদেরকে মেরে ফেলা হয়েছিল, লাইন দিয়ে দাঁড় করে সব, কোনো ছেলে ছিল না ওই পরিবারে। সেই রাত্রে সেই মেয়েগুলো যারা বাড়িতে ছিল, বউরা মেয়েরা প্রত্যেকে কিন্তু অত্যাচারিত হয়েছে, কিন্তু এটা কিন্তু তারা কিন্তু কারো সামনেই বলেনি, এটা আসেনি, এরা এটা বলেওনি। তারপরে এরা পরবর্তীতে এরা ইন্ডিয়ায় চলে যায়, বলেনি। দেশ স্বাধীন তো হলো, হবার পরে মুক্তিযোদ্ধারা কিভাবে মূল্যায়িত হলেন, এবং এই নারী নির্যাতনের এই যে ক্ষয়ক্ষতি, এত কিছু যে গেল, এই মূল্যায়নটা কেমন হয়েছে বলে আপনার মনে হয়? প্রথম দিকে তো মূল্যায়ন হয়েছে, যেমন ধরো 75 পর্যন্ত যথেষ্ট আমি মনে করি মূল্যায়ন হয়েছে। আমি দেখেছি যাদের হাত পা ইয়ে হয়েছে, ওই যে উড়ে টুড়ে গেছে হাত পা, তাদেরকে বিদেশ পাঠিয়ে আর্টিফিশিয়াল লিম্ফ লাগিয়ে আনা হয়েছে, তাদের চিকিৎসা হয়েছে, তাদের অনেকটাই হয়েছে। কিন্তু আবার অনেক মুক্তিযোদ্ধাকে আমি জানি, তারা যেমন বলতে মানে মুক্তিযোদ্ধা কোনো সনদও নেননি। আমার মেজো মামাই যেমন কোনো সনদও নেননি, উনি কোথাও বলছেন, আমাকেই বলেছেন যে আমি তো দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি, আমি তো কোন সেক্টরে যুদ্ধ করেছেন দিদি? উনি সিলেটের একটা সেক্টরে যুদ্ধ করেছিলেন। উনি খুব নাম করা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত। শ্যামাপ্রসন্ন দাশগুপ্ত, উনার গ্রাম হলো নবীগঞ্জ থানা, হবিগঞ্জের নবীগঞ্জ থানা গুজাথাই গ্রাম। ওখানে ওনার মানে গ্রামবাসীরাই ওনার একটা আবক্ষ মূর্তি বসিয়েছে, একটা স্কুলের একটা উইং ওরাই টাকা পয়সা তুলে ওরাই করেছে, ওনার নামে করেছে ওখানে। কিন্তু এরকমও অনেক মানুষজন আছেন যাদেরকে আমি জানি যে যারা কোনো সনদ নেন নাই, কোনো কিছুই চান নাই। ওনারা বলেছেন আমরা দেশ স্বাধীন করার জন্যই আমরা যুদ্ধ করেছিলাম।
কিন্তু তারপরও ৭৫-এর পরে দিদি আমরা একটা দেখলাম, একটা সময় গেল, দীর্ঘ একটা সময় গেল, যে সময়টা আমরা স্কুলে যাচ্ছি, আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে স্কুলে গেলাম। তো তো সেই সময় আমরা আমরা কিন্তু আর পাবলিক পরিসরে আর কিছু পাচ্ছি না আর কি। হ্যাঁ, এবং বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না, অন্যান্য জিনিসগুলো উচ্চারণ করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার, একটা সময় গেছে। এই সময়টাকে আপনারা যারা ওই অভিজ্ঞতার ভিতর থেকে গেছেন, আপনাদের ওই সময়টা কেমন গেছে? আমি কারণ একটা আপনাদের তো কথা তখন বলি। পর্যন্ত খুব তাজা, আপনাদের হ্যাঁ, স্মৃতি তখন খুব আমাদের তাজা। খুব তাজা, এবং আমরা তখন মানে ঠিক হতাশ হই নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে মানে যারা মানে আরেকটা অপশক্তি, বা তুমি বলো, আমি নাম ধরেই বলতে পারি, আমার বাবা তো গভর্নমেন্ট অফিসার ছিলেন, আমি আমি জানি এটা সত্যি ঘটনা, আমি তোমাকে বলছি যে জিয়াউর রহমানের সময় একটা বোধহয় অনেকগুলো তো কু হয়েছে। তোমরা তখন ছোট ছিল, তোমাদের মনে আছে কিনা, একটা প্লেন হাইজ্যাক হয়েছিল, বাংলাদেশে নিয়ে এসেছিল একটা প্লেনকে। ওই সময় আবার একটা ওটা কি ইরান, ইরানের না কোথায় যেন? হ্যাঁ, কোন একটা প্লেনকে নিয়ে ইয়ে হয়েছিল, হাইজ্যাক করে নিয়ে এসেছিল। ওই সময় একটা একটা কু হয়েছিল। তখন ৩টা রাত্রে, তুমি জানো, আর্মি অফিসার তারা সবাই মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে বিনা বিচারে জেলের ভিতরে ফাঁসি দেওয়া হয়েছিল। ৩ রাত্রে ৩-১২-৩৬ জনের ফাঁসি হয়েছিল। পরে রাতারাতি ফাঁসি হওয়ার পরে সঙ্গে সঙ্গেই ট্রাকে করে সরিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে যখন পরের দিন যখন পরিবার এসে খোঁজ করছে যে কালকে রাতে এরকম ভাবে আমার হাজবেন্ডকে ধরে নিয়ে এসছে, আমার হাজবেন্ড এই জেলে আছেন লাগে, তখন তো এরা উপরে মানে ব্রিগেডিয়ার, আর্মি ব্রিগেডিয়াররা বসা, যে কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তো তোমাকেও এখানে শেষ করে দেওয়া হবে, না এই জেলে তো কিছু হয়নি। কিন্তু এইখানেই বিনা বিচারে মুক্তি, এইগুলো আমাদেরকে ভীষণ মানে কষ্ট দিয়েছে। কিন্তু তখনও বুঝি নাই যে আজকে এই দিন দেখতে হবে। আজকে যে মানে বুঝেছি যে আস্তে আস্তে যোদ্ধাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, যারা বিশেষ করে আর্মিতে আছে, যারা নেভিতে আছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এখন যেভাবে মানে অ্যান্টি মুক্তিযুদ্ধ, যে একটা জিনিস সবাই শুধু একটা কথাই, যে ইন্ডিয়া নিয়ে গেল বা এই হয়ে গেল সেই হয়ে গেল, কিন্তু আমি মনে করি আর কি, সেই দিন ভারত বা রাশিয়া আমাদের পাশে যদি না দাঁড়াতো, আমরা তো বাঁচতাম না সেদিন। ২০২৪ সালে একটা অভ্যুত্থান হলো। আমাদের তো আসলে এটা নিয়ে আমাদের কথা বলারই দরকার ছিল না, যে যদি না এটার পরপরই মুক্তিযুদ্ধের উপরে আমরা সমস্ত স্থাপনা, সমস্ত প্রতীক, সমস্ত চিহ্ন, এগুলোর উপর যে অ্যাটাকটা হয়েছে, এবং মুক্তিযুদ্ধকে ট্রিভিয়ালাইজ করার যে একটা হচ্ছে, এবং মানে ৭১-কে রিপ্লেস করার জন্য দুটো জিনিসকে নিয়ে আসা হচ্ছে, 47-কে নিয়ে আসা হচ্ছে, আর 24-কে নিয়ে আসা হচ্ছে। এই যে মানে সামান্যীকরণ করা হচ্ছে যে মুক্তিযুদ্ধে এমন কিছু ঘটে নাই বা এত মানুষ মারা যায়নি, এই যে ডিবেট বেশ কয়েক বছর থেকে চলছে, এখন অনেক বেশি করা হচ্ছে, এবং বলতে বলতে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এই মুক্তিযুদ্ধটা এটা একটা তেমন কোনো বিষয় না। সমন্বয়কদের কেউ কেউ বলছেন এটা হচ্ছে ৪৭-এর ধারাবাহিকতা, এটাই আসল, এইরকম একটা কথা চলছে। এই যে একটা সময় গেল, যাবার পরে এই এই যে ঘটনাগুলো ঘটছে, তো আপনি কি মনে করেন এটা কেন ঘটলো? মুক্তিযুদ্ধের পক্ষের যে সরকার, উনি তো ছিলেন ১৬ বছর ধরে ছিলেন, তারপরেও এবং পড়ানো হলো, এই সম্পূর্ণ বিপরীতধর্মী একটি জায়গায় আমরা এসে পৌঁছালাম কিভাবে? আপনি যদি একটু সংক্ষেপে বলেন, যদি কিছু মনে না করেন আর কি। আমি তোমাকে একটু অল্পতেই বলি, যেটা আমার মনে হচ্ছে যে এই আমি হ্যাঁ, এই গত সরকারকে আমি অবশ্যই
একদিকে সাপোর্ট করি, কারণ আমাদের তো আর যাওয়ার জায়গা ছিল না। আমি জীবনেও জামাতকে সাপোর্ট করব না, আমি জীবনেও বিএনপিকে সাপোর্ট করব না। আমার মুক্তিযুদ্ধের পক্ষে যে থাকবে তাকেই আমি সাপোর্ট করব। কেন আজকে তুমি আমার এই মুক্তিযোদ্ধাদের রক্তের উপরে তোমরা দাঁড়িয়ে আছো, সেখানে তুমি কি করে অস্বীকার করো মুক্তিযুদ্ধকে? আর এই ধরনের তো এরশাদের আমলে হয়েছে, জিয়ার আমলে হয়েছে, প্রত্যেক সময় তোমরা স্বাধীন হয়ে যাচ্ছ। তোমার নিজের স্বাধীনতা, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আছো তোমরা, তোমাদেরই তো মা বোনদেরকে অত্যাচারিত হতে হয়েছে, তোমাদেরই তো ভাই বাবা ভাইদেরকে তোমরা হারিয়েছো। একটা ছোট্ট শিশুকে মার কোল থেকে টেনে নিয়ে মার সামনে আছাড় মেরে মারতেছে, গাছের মধ্যে তার মাথাকে এরকম করে মানে বাড়ি দিয়ে মারতেছে, যে কিরকম এরা, এদেরকে তো আমি মানুষই বলতে আমার ঘৃণা হয়। তো এরা, এদেরকে কি করে তোমরা ভাবতে ইয়ে করতেছো যে আজকে বলতেছো ৭১ মানুষের যেভাবে মুক্তিযুদ্ধটা হয়েছে এটা আমাদের গর্বের বিষয়, এটা আমরা ধারণ করি। তো এটাকে তো তুমি কোনো অবস্থাতে বাদ দিতে পারো না। তুমি যেটা বললে যে কেন আজকে এটা হলো, আমার যেটা মনে হচ্ছে যে দিনের পর দিন এই যে জামাতদেরকে লালন পালন করা হয়েছে এবং হেফাজতকে লালন পালন করা হয়েছে, ৪০০ মসজিদ বানা, এগুলো না করে যদি স্কুল টুল করা হতো, মানে তখন হতো কি, শিক্ষাটা কিন্তু অনেক বড় জিনিস। কিন্তু এরা তো কেউ সেই শিক্ষাই পায়নি, তারা তো ভুল জিনিস জেনে বড় হচ্ছে, পুরাটাই ভুল তাদেরকে। তাদের বলেন তো, এই যে তরুণদেরকে, মানে মুক্তিযুদ্ধ তো একটা জাতির গৌরব, মানুষ যে জাতি তার গৌরবকে মানে স্মরণ করতে না পারে এবং গৌরবে বাঁচতে না পারে, সেই জাতি তো আসলে সামনের দিকে আগাতে পারবে না। না, সামনের দিকে তো আগাতে পারে। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের সেই গৌরবের যে জায়গাটা, আপনাদের এত স্যাক্রিফাইসের উপর থেকে এই জিনিসটা গড়ে উঠেছে। আপনি এই প্রজন্ম যারা আজকে মনে করছেন যে না মুক্তিযুদ্ধ তেমন কিছু না, নিশ্চয়ই আমাদের জাতিগতভাবে কোথাও না কোথাও ব্যর্থতা আছে, যে ব্যর্থতার কারণে আজকে তাদের ভিতরে এই চিন্তা ভাবনাগুলো এসেছে। আপনি একজন প্রত্যক্ষদর্শী, যুদ্ধের একদম ক্ষতির ভিতর থেকে আপনি গেছেন, যে ট্রমা থেকে আপনি বলছেন যে আপনি এখনো মুক্ত হতে পারেননি। তো আপনি এই প্রজন্মকে কি বলতে চান? না, আমি তবুও মনে করি কি জানো কাবেরী, এই প্রজন্মের ভিতরে এখনো আমরা মনে করবো হ্যাঁ তুমি যেটা বলছো এটা তো আমাদেরও কিছু ফেলিওর আছে, আমরা আমাদের সন্তানদেরকে হয়তো সেইভাবে আমরা শিক্ষা দিতে পারিনি। কিন্তু এই প্রজন্মের আমি অনেক ছেলে মেয়েকে দেখছি, এখানেও দেখছি, কানাডাতেও দেখছি, উইনিপেগও দেখছি, যে ওরা যেভাবে লড়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের জন্য, ওরাই কিন্তু আমাদের আশা জানো কাবেরী। তোমরাই আমাদের আশা, তোমাকে আমি বলি তোমরাই আমাদের আশা। তোমাদের মুখের দিকে তাকিয়ে আমার মনে হয় কি যে না এরা তো পারবে, আমরা পারিনি, এরা তো পারবে। তবে আমাদের দুর্ভাগ্য, আমাদের এই দিনগুলো দেখে যেতে হলো। কিন্তু তবু আমি আশা করি যে একদিন হয়তো এই মেয়েগুলো, এই ছেলেগুলো, মানে আপনি যে কথাটা বললেন আপনার আলোচনার মধ্যে থেকে কিন্তু জিনোসাইডের সবকটা উপাদান আছে। হ্যাঁ হত্যা, হ্যাঁ, ধর্ষণ, ধর্মান্তর, আগুন লাগানো, হ্যাঁ, তারপরে রেসকে হচ্ছে মুছে মেয়েদের ফেলা, বডি পার্টস কে করা, হ্যাঁ মানে সমস্ত এইগুলোই হচ্ছে আপনার জেনোসাইডের উপাদান। যে কয়টা উপাদান হ্যাঁ, আপনার থেকে বলা হয় জেনোসাইডে, মানে হুম তাত্ত্বিকরা এবং গবেষকরা মিলে যেটা হুম, তৈরি করেছে, তার হ্যাঁ সবকটা উপাদান কিন্তু আমাদের এই আছে, মুক্তিযুদ্ধে হ্যাঁ বর্তমান ছিল। তারপরেও কিন্তু দেখেন আমাদের জিনোসাইডটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতিটা পায়নি। না, এই স্বীকৃতিটাই যদি আমরা চেষ্টা করতাম তাহলে কিন্তু আজকে মানে এই যে আমাদের ইয়াং জেনারেশন মনে করছে যে, তুচ্ছ করছে যে না এটা আসলে এমন কিছু ছিল না, হুম এই যে কথাটা, হ্যাঁ, এই কথাটা হয়তো থাকতো না। তখন তাদের এই ডকুমেন্টেশনের জায়গা থেকে তারা হয়তো বলতে পারতো। তো দিদি, আমরা আপনার এইটাকে, আপনার যে বক্তব্য এটাকে আমরা প্রচার করতে চাই এবং আমরা চাই যে আপনি কিছু বলেন যে মুক্তিযুদ্ধকে কিভাবে আবার আমরা আমাদের জায়গাটা ফিরে আনতে পারবো। যেমন আমরা জানি যে মহাকবি ফেরদৌসী যখন তারা তাদের অতীত গৌরব ভুলে গিয়েছিল, হুম, তখন কিন্তু উনি শাহনামা মহাকাব্য লিখেছিলেন। হ্যাঁ হুম, কারণ তার যে অতীত গৌরব, তাদের যে বড় বড় হিরোরা ছিলেন, সেই হিরোদেরকে তারা ফেরত নিয়ে এসেছিলেন হুম, এবং তখন পারস্য তারা বুঝতে পেরেছিল তারা জাতি হিসেবে আসলে তারা অনেক বড় একটা জাতি। আপনি নিজেও একজন অনেক বড় ফাইটার, আপনার পরিবার এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে এই ক্ষতির তো কোনো পরিমাপই হয় না এবং আপনি বলছেন আপনি এখনো ট্রমাটাইজড।
কিভাবে আমার জেনারেশনকে এই ফিলিংটা দেওয়া সম্ভব? আমি মনে করি কি, এই যে আমরা বলে যাচ্ছি এগুলো তুমি যে বলছো প্রচার করা, এটা দরকার। বইপত্রের যে এই যে পাঠ্যপুস্তকের সঠিক তথ্যগুলো তুলে দেওয়া দরকার, বাচ্চারা যেন পড়ে বড় হয়, জানে যে মুক্তিযুদ্ধে কি হয়েছিল। আজকে যে মুক্তিযুদ্ধ যে আমাদের কত বড় গৌরব, আমাদের কত বড় গর্বের জায়গা, সেটা ওরা যদি যে গল্পটা ত্যাগের উপর থেকে হয়েছে, একদম ত্যাগের উপরে, রক্তের উপরে, সেইটা যদি ওরা সঠিকভাবে জানতে পারে, একটা ছেলে বা মেয়ে বেটি কথা বলবেই না যখন জানবে যে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটেছিল এবং কিভাবে মানুষ লড়াই করেছে জাতি ধর্ম নির্বিশেষে, এবং তার তার কি বলবো, তার যে পলিটিক্যাল যে যে ধারণা, সেগুলো বাদ দিয়ে মানুষ একত্রিত হয়েছে। আমরা কোনোদিন, আমার বড় বড় হয়েছে, আমি কোনোদিন এই যে ধর্ম নিয়ে এসব দেখিনি, সত্যি কথা। মানে কি, আমরা একদম অন্যরকম একটা সমাজে বড় হয়েছি। আমাদের লড়াইটি ছিল তখন বাংলা ভাষা নিয়ে, কিন্তু এই ধরনের এই জিনিসগুলো আমার মনে হয় কি, আর এই আমি যেটা মনে করি, এই মাদ্রাসার শিক্ষাটা বন্ধ করে একমুখী শিক্ষা ব্যবস্থা করা উচিত, এবং যেখানে মুক্তিযুদ্ধকে হাইলাইট করা উচিত এবং প্রত্যেক মুক্তিযোদ্ধাকে সম্মান দেখানো উচিত। কে করবে? প্রশ্ন হচ্ছে কে করবে? কে করবে? সেটা এটাই হচ্ছে কিন্তু কথা। আজকে তোমার প্রজন্মে এরাই করবে, কিন্তু আমার মনে হচ্ছে এখন আমি যাদেরকে দেখছি তারা এক আমার বন্ধু কাছে একটা কবিতা লিখে অনেক পাঠিয়েছে, সেই কবিতাটা একদম সদ্য একটা কবিতা, সেটা দেখে আমার খুবই লাগলো যে এত চমৎকার একটি কবিতা লিখেছেন উনি। যে আজকে আপনার সাথে কথা বলে আমি একটু সাম আপ করতে আসছি, দেখলাম 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো যে জায়গাটা আমি দেখতে পেলাম যে সেটা হচ্ছে আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন একজন শিক্ষার্থী। কতটা সচেতন সেটা বুঝতে পারি, আপনি ছাত্র ইউনিয়ন করতেন এবং আপনি ওই দিন ওখানে গেছেন, মানে 7ই মার্চের বক্তৃতার ওখানে গেছেন, তারপর আপনারা ফিরে এসেছেন। কিন্তু যুদ্ধটা শুরু হয়ে গেল এবং যুদ্ধের পরে আপনার পরিবার ছেড়ে আপনাকে চলে যেতে হলো দূরে, এবং আপনি চলে গেলেন অজানার উদ্দেশ্যে। খুবই অদ্ভুত একটা মানে ফিল্মিক একটা ব্যাপারের মতো মনে হয়। তারপরে আপনি ওরা আবার ওখান থেকে ফিরে আসলেন, সমস্ত ছাইটাই মেখে ইটি পরে এলেন, এসে ঘরের মধ্যে ঘরের বানিয়ে থাকা, এবং আপনি যে বর্ণনাটা দিলেন যে আপনার উপরের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, আপনার মা, আমি এটা ভাবতেই পারি না, আপনার মা আপনার হাতে কেরোসিন এবং দেশলাই দিয়েছে। এটা শুধুমাত্র আমরা স্বদেশী আন্দোলনের সময় দেখেছি যে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদারকে দেওয়া থাকতো, সায়ানাইড দেওয়া থাকতো, যে যদি তোমরা ধরা পড়ো তাহলে এই সায়ানাইড দিয়ে তোমরা ঠিক সেইরকমই একটা পরিস্থিতি। আপনি 9 মাস কাটালেন, তারপর আপনি ইউনিভার্সিটিতে আসলেন, আপনি যে রুমে ছিলেন সেই রোকেয়া হলে সেই রুমটাই বিক্ষত, এবং আপনি যে বুঝতে পেরেছেন যে ওখানে কাউকে অত্যাচার করা হয়েছে। তো এই প্রত্যেকটা উপাদান এবং প্রত্যেকটা বর্ণনা এবং প্রত্যেকটা অনুষঙ্গ হচ্ছে জেনোসাইডের এক একটা বড় বড় অনুষঙ্গ, এবং তার ভিতর থেকে আপনি নিজে বললেন যে যে ট্রমা, সেই ট্রমাটা মুখ্য করার আপনি কোন রকম কোনো সুযোগ পাননি। এত বছর পরে এসে আপনি কথা বলার মধ্য থেকে একটু একটু করে নিজেকে নিয়ে আসছেন। এই যে ত্যাগ, এইটাকে যদি আমরা না বুঝতে পারি, আমরা যদি না ধারণ করতে পারি, তাহলে আমরা কিভাবে আগাবো? এবং যে জাতির নিজস্ব মানে সংস্কৃতি এবং নিজের মানে জন্ম ইতিহাসের উপরে শ্রদ্ধাবোধ না থাকে, সে তো আর সামনে আগানো খুব মুশকিল হবে। কাজেই আপনার আজকের এই যে স্টেটমেন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এমন একটা দিনে আপনার স্টেটমেন্ট আমরা নিচ্ছি, যেদিন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 50তম বর্ষ, এবং আমরা জানি যে বঙ্গবন্ধুকে তখন যেভাবে হত্যা করা হয়েছে, এখন তার ইমেজকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, প্রথমে বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, আজকেও আপনি জানেন যে কি করা হচ্ছে। কিন্তু এগুলো যেন আমার কাছে ক্ষমার যোগ্য অপরাধ আমি মনে করি। কিন্তু তাইতে কি বঙ্গবন্ধুর ইমেজ কি আসলে কমেছে? আমার মনে হয় না। আমি এই কথাটাই লিখেছি, আমার বুক থেকে, আমার মনের ভেতর থেকে তুমি মুছে দিতে পারবে? বাড়িটা ভেঙে দিতে পারো, মূর্তি ভেঙে দিতে পারো, কিন্তু আমার বুকের থেকে, ভিতর থেকে তো তুমি বুঝতে পারছো না।
আমি খুব মৃদু কণ্ঠে আজকে একটা কবিতা পড়বো। আমার এক বন্ধু খানিকক্ষণ আগে লিখে পাঠিয়েছেন। এটা জাস্ট এমনি পড়ছি, আমি এখানে আবৃত্তি করছি না। উনি লিখছেন, যদি খুঁজে না পাও তাহলে হাতে নিবা মাটি, দোআঁশ, পলি, বেলে, মনে রাখবা আমি এই বাংলার ছেলে। যদি না দেখো আমায় বারান্দায়, ঘরের জানালায়, অমাবস্যায়, অন্ধকারে, ৩২ নম্বরে, মনে রাখবা আমি জেগে রই অনন্ত অম্বরে। যদি দেখো বারে বার আমি হচ্ছি খুন, তিরস্কৃত, অযাচিত, অবাঞ্ছিত, মনে রাখবা যুগে যুগে আসবো ফিরে নতুন রূপে আবিষ্কৃত। যদি না বোঝো, মনে হয় আমি হয়তো তোমাকে ধরিনি বুকে, মনে রাখবা আমি ছড়ানো ছিটানো সকল সুখে সকল দুঃখে। যেদিন কাটবে ঘোর বিবশ কঠিন রাত্রি শেষে, এই বদ্বীপের বুকটা ঘেঁষে মাটির মায়ায় চোখের জলে, নরম কোমল মায়ের কোলে জন্ম নিবে আবার নতুন শেখ মুজিবের ভোর। মনে রাখবা আমি তোমার ভেতর বজ্র কঠিন, জয় বাংলার জোর। কবিতাটি মাত্র কয়েক ঘন্টা আগে প্রতীক সেনগুপ্ত নামে আমার একজন বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন। চোখ ভিজে গেল শুনে। আমার শুধু মনে হয় যে আসলে বঙ্গবন্ধুকে বাংলার মাটি থেকে সরানো যায় না। দিদি, আপনাকে অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে এইভাবে মানে সাহায্য করবেন। যদি আমাদের কোথাও বুঝতে ভুল হয়, আপনি যা যা বললেন এটা তো প্রকাশিত হবে, আপনি আমাদেরকে ধরিয়ে দেবেন। আমাদের এই যাত্রা চলমান থাকবে। আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের ত্যাগের উপর দিয়েই, ব্যক্তিগত ট্রমার উপর দিয়েই আজকের বাংলাদেশ। আপনাদেরকে অভিবাদন জানাই। ধন্যবাদ কাপিরি। আমার খুব মানে তোমার সাথে আমি কথা বলে আমারও তো এটা কাউন্সিলিং হচ্ছে কিছুটা। আমি তো এখনো বলেছি বেরোতে পারিনি, তবে আমি সত্যি আশাবাদী বাংলাদেশ হয়তো আমাদের বঙ্গবন্ধু বাংলাদেশে আবার আমরা ফেরত পাবো, আমাদের সেই ৭১-৭২ সংবিধানও ফেরত পাবো। এই আশা নিয়ে আমি আজও বেঁচে আছি, আমাদের মতো আমার বন্ধুরাও আজও বেঁচে আছে, এবং সেই দিন হয়তো আমরা দেখে যাব না, তোমরা তো দেখবে। এই প্রত্যাশা আবার থাকবে তোমাদের জন্য। অনেক ভালোবাসা, ভালো থেকো। আর জয় বাংলা। আপনিও ভালো থাকবেন। আর আমি একটা কথাই বলি, যারা শহীদ হয়েছেন এই 15ই আগস্ট সবাইকে আমি আমার প্রণাম জানাই আর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমার বন্ধু শেখ কামাল খোকনকে তো আমরা কোনোদিন আমি ভুলতে পারবো না। তোদের কথা আমি সবসময় মনে রাখি। ভালো থাকিস যেখানে থাকিস। জয় বাংলা।